হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের পছন্দের অ্যাক্টরের আরেকটি ড্রামা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ড্রামার শুরুতেই আমরা সিচি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তার বান্ধবীর সাথে রাস্তা দিয়ে হাঁটছিল আর বলছিল, আমার বান্ধবীকে চিট করবে, এত বড় সাহস তার, তাকে আমি দেখে নিব, তুই শুধু নাম্বার প্লেটটা বল। তখন তার বান্ধবী নাম্বার প্লেট বলে আর সে গাড়ির নিচে পড়ে যায়। তখন আমরা দেখতে পাই গাড়ি থেকে বেরিয়ে আসে আমাদের লিড ক্যারেক্টার শাওয়াং। শাওয়াং এসে জিজ্ঞাসা করে, ম্যাম আপনার কিছু তো হয়নি, প্লিজ ম্যাম আপনি বলুন আপনার কি হয়েছে। তখন সে নাটক করতে শুরু করে, কান্না করে, তোর জন্যই এসব হয়েছে এটা বলে সে তাকে ঘুষি মেরে দেয় আর নাক দিয়ে ব্লাড বেরোতে শুরু করে। তখনই তার নজর পড়ে নাম্বার প্লেটের দিকে। সে বলতে শুরু করে, তুই আমার বান্ধবীকে চিট করবি, তোর ভিতরে এত বড় সাহস, তোকে আমি আজকে শেষই করে ফেলবো। সে আবারও হানকে উড়াদুড়া মারতে শুরু করে। তার বান্ধবী তাকে আটকে বলে যে আমার কথা তো শুনবি, শোনার আগেই তুই মার শুরু করেছিস। তখন সে বলে, তোর কথা কি শুনবো বল, তুই কি আবার ওর সাথে রিলেশনে জড়াবি নাকি আরও কোনো বেজাল তৈরি করবি? তোর কোনো কথাই আমি শুনবো না, ওকে আজকে আমি শেষই করে ফেলবো। আমার বেস্ট ফ্রেন্ডকে ধোকা দেওয়া, তাই না? তুই অনেক বড় লোকের ড্রাইভার হয়েছিস তো কি হয়েছে, তোকে আমি আজ ছাড়বই না। তুই যত বড় লোক হো, এতে আমার কোনো প্রবলেম নেই। তার বান্ধবী তাকে বলে, ছি এটা কি করছিস তুই, তুই প্লিজ থাম, তোকে আমি কিছু কথা বলি, আগে ওই কথাগুলো শোন। তখনই এখানে তার ড্রাইভার চলে আসে। হানের ড্রাইভার এসে হানকে জিজ্ঞাসা করে, কি হয়েছে স্যার, আপনার তো বেশি লাগেনি? আর চিচিকে বলে, চিচি তুমি এসব কি করছো, আমার বসকে কেন মারছো? এদিকে বসের অবস্থা খুবই খারাপ ছিল, কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। সিচির বান্ধবী তাকে সবকিছু খুলে বলে। সিচি বলে, এখন কি করব, এখন তো কোনো কিছু করার নেই, তুই আগে কেন বলিসনি? আসলে ওর সাথে যে আছে ওই হচ্ছে ওর ড্রাইভার, মিস্টার হান হচ্ছে ওর বস, ও আসলে মিস হানের আন্ডারে কাজ করে। সিচি কি করবে কিছুই বুঝতে পারে না। সে বলে, বন্ধু তোমার তো বেশি লাগেনি, প্লিজ আসলে আমি বুঝতে পারিনি, আমি ভুল করে নিয়েছি। তখন মিস্টার হান বলে, আমি তো চোখে কিছু দেখতেই পারছি না। সিচি বলে, খুব ভালো হয়েছে আপনি চোখে দেখতে পাচ্ছেন না। তখন সে বলে, না আসলে আপনাকে আল্লাহ মাফ করুক। এটা বলে সে তার বান্ধবীকে নিয়ে চলে যেতে শুরু করে, বলে আগে নিজের যান বাঁচানো উচিত। তারপর বেক এসে আবারও তাকে লাথি মেরে চলে যায়, বলতে তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে। তারপর তারা দৌড়ে গিয়ে এক জায়গায় থামে আর বলে, ওই লোকটার তো ট্রিটমেন্ট আমি করার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এখন যদি আমি ওই জায়গায় থাকতাম তোর বয়ফ্রেন্ডকে আরও মারতাম, আরও প্রবলেম ক্রিয়েট হতো, তাই আমরা এখান থেকে পালিয়ে চলে এসেছি। ও যদি আমাদের চিনে ফেলে তাহলে কি করব বল? সিচি বলে, আমার কি দোষ, দোষ তো সব ওনার, আমি তো চিনি না যে উনি কে, আর ওনার ড্রাইভারকে দিয়ে উনি গাড়ি ড্রাইভ করাবে, উনি নিজে কেন গাড়ি ড্রাইভ করতে গেল, তাহলে তো আমার প্রবলেম হবেই। আচ্ছা বাদ দে, উনি আমাকে দেখেনি, উনি আমাকে চিনতে পারবে না, আর কোনোদিন তো আমাদের দেখাও হবে না, তাই এই সব বিষয়ে চিন্তা করে নিজের মাথা নষ্ট করার চেয়ে ভালো এখন বাসায় গিয়ে রেস্ট করি, আমি নতুন বাসা নিয়েছি, চল এখন বাসা যাই। এটা বলে তারা বাসার উদ্দেশ্যে রওনা হয়। সিচি যখন বাসায় আসে সে দেখতে পায় তার কাপড় চোপড় সবকিছু গুছিয়ে রেখেছিল একজন লোক। লোকটি বলে, আপনাকে ভুল লোক বাসা ভাড়া দিয়েছে, আমি তো আপনাকে বাসা ভাড়া দেইনি, বাসাটি হয়তো আপনাকে কোনো ফেক এজেন্ট দিয়েছে, তাই এখন ম্যাম আপনাকে বাসা থেকে বেরিয়ে যেতে হবে। আমাদের স্যার অলরেডি দেশে ফিরেছেন, উনি কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসবেন। চিচেং বলে, আপনি বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমি এখন কোথায় যাব? একা একটা মেয়ে মানুষ, আমার যাওয়ার কোনো জায়গা নেই। তখন লোকটি বলে যে, আপনি এক কাজ করতে পারেন, আমাদের স্যারের মন অনেক বড়, আপনি স্যারকে বলে দেখতে পারেন, উনি হয়তো জায়গা দিতে পারেন। ওই তো আমাদের স্যার চলে এসেছেন। মিস্টার হানকে দেখে চিচির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। চিসি কি বলবে সে কোনো কিছুই বুঝতে পারে না। তখন সে মনে মনে ভাবে, ওকে তো আমি মুখে স্প্রে মেরেছিলাম, হয়তো সে আমাকে ভালোভাবে দেখতে পারেনি আর চিনতেও পারবে না। সে গিয়ে তার সামনে আকুতি মিনতি করে বলতে শুরু করে, স্যার আসলে আপনার ভুল এজেন্টে আমাকে এই বাসা দিয়ে দিয়েছে, আমি এখন এই রাতে কোথায় যাব, প্লিজ আমাকে আপনার বাসায় একটু থাকতে দিন। ওই বুয়া এজেন্ট আমার কাছ থেকে অনেকগুলো টাকাও নিয়েছে, এখন যে আমি একটি হোটেলে বা বাসায় উঠবো এমন টাকাও আমার কাছে নেই। আপনি তো চাইবেন না একটি মেয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক, প্লিজ স্যার আমাকে থাকতে দিন। তখনই হানের নজর পড়ে তার ব্যাগে থাকা স্প্রের দিকে। সে বলে, হ্যাঁ আমি ভালো মানুষ তা ঠিক আছে, কিন্তু আমি বোকা নই, তুমি আমাকে কিছুক্ষণ আগে মেরেছিলে, আর তোমার মতো মেয়েকে আমি আমার বাসায় থাকতে দিব, এটা তো কখনোই সম্ভব না, এটা হতে পারে না, তুমি এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাও, আমি বলছি এখনই তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাবে। সিজি কি করবে সে কোনো কিছুই বুঝতে পারে না, তাই তার দারোয়ানরা তাকে বাসা থেকে বের করে দেয়। সিজি রাস্তায় হাঁটতে শুরু করে।
সে মনে মনে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এখন সে কোথায় যাবে? রাস্তায় থাকা ছাড়া তার কাছে কোনো ওয়ে ছিল না। সিজি মনে মনে হানকে গালি দিতে শুরু করে। তখনই তার মনে পড়ে সে আজ একটি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছিল, এটা সে ওই জায়গায় ফেলে এসেছে। এদিকে হান যখন তার বাসায় ঘুরছিল ওই স্কিন কেয়ার প্রোডাক্টটি পেয়ে যায়। তখনই তার সিচির কথা মনে পড়ে। একটি মেয়ে মানুষ একা কোথায় যাবে? এদিকে সিচি এটা নেওয়ার জন্য পিছন ফিরে তাকায় আর বলে এটা আমাকে আনতেই হবে, কারণ এটা অনেক দামি, আমি অনেক টাকা দিয়ে কিনেছি। তখনই কিছু গুন্ডারা তার সামনে চলে আসে, বলে সুন্দরী একা কোথায় যাচ্ছ? আমাদের সঙ্গে চলো, তোমার কি থাকার জায়গা নেই? আমরা তোমাকে থাকার জায়গা দেব, আমাদের বাসা অনেক বড়, অনেক জায়গা আছে যেখানে তুমি খুব ভালোভাবেই থাকতে পারবে। সিজি বলে যে না, আপনাদের হেল্পের কোনো প্রয়োজন নেই, আমার বয়ফ্রেন্ড আসছে। তখন সে বলে এত রাত্রে তোমার বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে? আমাদের বোকা বানাচ্ছ? বোকা বানানোর চেষ্টা করো না, চলো তোমাকে যেতেই হবে আমাদের সাথে, আমাদের সাথে থাকলে তুমি অনেক মজা পাবে। এসব বলে গুন্ডারা সিচিকে জবরদস্তি করতে শুরু করে। তখনই এখানে হানের গাড়ি চলে আসে। হানের গাড়ি দেখে সিচি কিছুটা ভয় পায়, আবার কিছুটা রিল্যাক্সও ফিল করে। তখন সে হানকে দেখে কিছুটা খুশি হয়। হান বলে আমি তোমাকে নিতে এসেছি। গুন্ডাগুলো বলে যে তুই আসবি আর অজানা একটি মেয়েকে নিয়ে যাবি, আমাদের সামনে হিরো হবি, এটার সুযোগ কখনোই পাবি না। গুন্ডাদের সাথে হানের অনেকক্ষণ পর্যন্ত মারামারি হয়। গুন্ডারা যেহেতু 3-4 জন ছিল, হানের সাথে তারা অনেকক্ষণ মারামারি করে। হান তাকে সেভ করার জন্য এই গুন্ডাদের সাথে লড়ে। তারপর সে সিচিকে বলে এই রাতে কোথায় থাকবে? চলো আমার বাসায়, আজ রাতটা আমার বাসায় থেকে যাবে, কাল তোমার যে জায়গায় মন চায় ওই জায়গায় চলে যেও। সিচির করার কোনো কিছুই ছিল না, তাই সে ব্যাগ পুস্তক নিয়ে গাড়িতে উঠে পড়ে। সে তার স্কিন কেয়ার প্রোডাক্ট দেখে অনেক খুশি হয়, বলে এটা অনেক দামি স্কিন কেয়ার প্রোডাক্ট, আমি অনেক টাকা দিয়ে এটা কিনেছি, এটা অনেক ভালো, তুমি ইউজ করবে? হ্যাঁ, আমি তোমাকে কিছুটা দিতে পারি, কারণ তুমি আমাকে হেল্প করেছো, আমাকে বাঁচিয়েছো। কথা বলতে বলতে সিজি তার হাতে স্কিন কেয়ার প্রোডাক্টটি নিয়ে দেখতে শুরু করে। এই বোতলটি ভেঙে গিয়েছিল। তখন হান বলে আই এম সরি, গুন্ডাদের সাথে মারামারি করতে সময় এটা ভেঙে গিয়েছে, আমি তোমাকে একটি নতুন প্রোডাক্ট কিনে দিব, চিন্তা করো না। সিচি বলে প্রয়োজন নেই, আমি আরেকটা কিনে নিতে পারবো, তুমি এমনিতেই তো আমাকে বাঁচিয়েছো, এর উপর তুমি যদি এটা কিনে দিতে চাও তাহলে সমস্যা হয়ে যাবে, কোনো প্রয়োজন নেই। তখন সে বলে আচ্ছা দেখা যাবে, এটা বলে তার সিট বেল্ট বেঁধে দেয়, বলে না হয় তুমি পরে যেতে পারো। সিচি মন মন অনেক খুশি হয় হান তাকে নিতে এসেছে, আর মনে মনে বলে আমি তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ তুমি নয়। তারা দুইজন বাসায় চলে যায়। রাতের বেলায় সিচি পানি খাওয়ার জন্য উঠে। সে চোখ বন্ধ করে গিয়ে পানি খায়। তারপর সে এসে হানের রুমেই ঘুমিয়ে পড়ে। সে যেহেতু চোখ বন্ধ করে পানি খেতে গিয়েছিল, তাই ভুল করে সে হানের রুমে হানের বেডে এসে শুয়ে পড়ে। তখন হান বলে যে আমার বেড তোমার এতই পছন্দ হয়েছে, তুমি আগে বলতে পারতে, তাহলে আমি তোমার বেডে গিয়ে ঘুমাতাম আর আমার বেডটা তোমাকে দিয়ে দিতাম। সিজি কিছুক্ষণ হা করে তাকিয়ে তাকিয়ে তারপর বলে যে আমি ভুলে এই জায়গায় এসে পড়েছি। রাত গড়িয়ে সকাল হয়ে যায়। সিচিকে দিয়ে সে তার ঘরে সব কাজ করায়, সাথে বলে সিচি আমার ওয়াশরুমের টয়লেটটা একটু পরিষ্কার করে দিও। সিচি বলে যে আমি কেন ওয়াশরুম পরিষ্কার করতে যাব? তুমি আমাকে কি কাজের লোক পেয়েছো? আমি এটা করতে পারবো না। তোমার বাসায় থাকছি তো কি হয়েছে, তোমার সব কাজ করে দিচ্ছি, এই কাজটা আমি করতে পারবো না, তোমারটা তুমি নিজে করে নাও, না হয় লোক এনে করিয়ে নাও, আমাকে কি তোমার বাসার কাজের লোক পেয়েছো? এটা বলে সে ব্রাশ ডিল দিয়ে তার উপরেই ফেলে দেয়। সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। পরের সিনে আমরা সিচিকে দেখতে পাই, সে তার বাইসাইকেল ঠিক করছিল। তখনই তার স্কুল ফ্রেন্ড ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। স্কুল ফ্রেন্ড তাকে দেখে তার গাড়ি থামায় আর জিজ্ঞাসা করে আরে সিচি তুই কোথায় যাচ্ছিস? তুই কি আমাকে চিনতে পেরেছিস? সিচি বলে হ্যাঁ চিনতে পেরেছি। সিনাল বলে তোর কি অবস্থা? তুই এই বাইসাইকেল ক্যারি করছিস? এটা তো কোনো কথা না, তুই তো অনেক ভালো স্টুডেন্ট ছিলি, ক্লাস টপার ছিলি, তাহলে তোর এমন কেন অবস্থা? ও হ্যাঁ, আমি বিয়ে করে নিয়েছি, আমার হাজবেন্ড অনেক রিচ, আয় তোর সাথে পরিচয় করিয়ে দেই। আরে তুই আগে কি ছিলিস আর এখন কি হয়ে গেলি? তোকে দেখে তো আমার খারাপ লাগছে, এই যুগে কেউ বাইসাইকেল ইউজ করে বল? ওকে নো প্রবলেম, তুই আগে আমার হাজবেন্ডের সাথে পরিচিত হ, উনি অনেক বড় লোক, আমরা 2 দিন পর পরই একটি গাড়ি চেঞ্জ করি, আমি অনেক লাকি রে, আমার লাইফে অনেক ভালো কিছু পেয়েছি। তোকে আর কি বলবো, তোর তো কোনো বয়ফ্রেন্ডই হয়তো নেই। তখন সে বলে কেন নেই, আছে। তখন সিনাল বলে যে তার মানে ভিকি কি তোর বয়ফ্রেন্ড?
যার তুই সারাদিন নাম জপতি? তখন সে বলে হ্যাঁ। তখন আবার সিনাল বলে আচ্ছা, যেহেতু তোর বয়ফ্রেন্ড ভিকি, তাহলে তুই ভিকিকে নিয়ে আমাদের প্রোগ্রামে আয়, আমরা রিইউনিয়ন পার্টি করতে যাচ্ছি। তখন সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। সিনাল তাকে বারবার বলতে শুরু করে তুই পার্টি অ্যাটেন্ড করলে আমরা অনেক খুশি হব। সিচি বলে না, আমি আসতে পারবো না। সিনালি বলে আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই মিথ্যা কথা বলছিস, কারণ অ্যাডভার্টাইজ গুরু ভিকি কখনোই তোর বয়ফ্রেন্ড হতে পারে না। কোথায় উনি আর কোথায় তুই? উনি তো অ্যাব্রড থাকে। উনি কি চায়নায় থাকে যে উনি চায়নায় আসবে তোর সাথে দেখা করবে বা রিলেশন করবে? মিথ্যা কথা কেন বলছিস? মিথ্যা বলা বন্ধ করে দে। তোর কথা আমরা খুব ভালো করে জানি। এক কাজ কর, তোর যদি কোনো বয়ফ্রেন্ড না থাকে আমি তোকে একটি বয়ফ্রেন্ড বানাতে হেল্প করতে পারি। তখন সিনালির হাজবেন্ড বলে কাল তো তোমাদের এমনিতেই রিইউনিয়ন পার্টি, ওকে বলে দাও ওর বয়ফ্রেন্ড নিয়ে চলে আসবে। এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই। ও যদি ওর বয়ফ্রেন্ড নিয়ে না আসতে পারে তাহলে না হয় তুমি কোনো একজন বয়ফ্রেন্ড খুঁজে দিবে। আমাদের কাছে তো অনেক গাড়ির ড্রাইভার আছে, ওর মধ্যে থেকে একজন ওকে দিয়ে দিবে, তাহলেই হবে। সিনালি বলে হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এসব করা যাবে। আচ্ছা বান্ধবী, তাহলে তুই রিইউনিয়ন পার্টিতেই দেখা করিস। তখন সে বলে যে অবশ্যই দেখা করব, কেন নয়, আমি তো যাব। এদিকে সিজি দুশ্চিন্তায় পড়ে যায় সে কি করবে। সে বাসায় এসে ওয়াশরুম পরিষ্কার করতে শুরু করে। তারপর মিস্টার হানকে গিয়ে বলে মিস্টার হান, আমি আপনার ওয়াশরুম পরিষ্কার করে দিয়েছি, আর কি কাজ আছে প্লিজ বলুন, আমি আপনার সব কাজ করে দিব। তখন হান বলে মতলব কি আগে বলো। সিজি বলে স্যার কোনো মতলব নেই, তবে আপনার সাথে একটি কথা আছে, প্লিজ স্যার আমাকে একটু হেল্প করুন না। আমি আপনাকে আমার বিউটি প্রোডাক্ট দিয়ে দিব, যেটা আমি অনেক টাকা দিয়ে কিনেছিলাম। হান বলে কি হেল্প আগে বলো। সিজি বলে আগে আমি আপনাকে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো লাগিয়ে দেই, দেখবেন আপনি ম্যাজিকের মতোই সুন্দর হয়ে যাবেন, তারপর আমি আপনাকে সবকিছু বলবো। এটা বলেই সে তার মুখে ক্রিম লাগাতে শুরু করে। ক্রিম লাগানোর পর সে বলে এই ক্রিমে আপনাকে মিনিটের মধ্যে ফর্সা করে দিবে। এত ফর্সা হবেন, এত উজ্জ্বল হবেন, আপনি নিজেকে চিনতেই পারবেন না। তো চলুন আমি আপনাকে লাগিয়ে দেই। সে আলতো হাতে হানকে ক্রিমগুলো লাগিয়ে দিতে শুরু করে। লাগানোর পর সে বলে স্যার দেখুন আপনাকে কত সুন্দর লাগছে। এটা বলে আয়নার সামনে তাকে নিয়ে আসে। হান তার স্কিনের কোনো পার্থক্যই দেখতে পায় না, যার কারণে সে বলে আমাকে বোকা বানানো বন্ধ করো, তোমার কি প্রয়োজন এটা আগে বলো। তখন সিচি বলে যে প্লিজ স্যার, একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হয়ে আমার সাথে যেতে পারবেন? না হয় আমার ইজ্জত চলে যাবে। আপনি তো এমনিতেই অনেক বড় লোক, তাছাড়া আপনি দেখতেও সুন্দর, আপনাকে নিয়ে গেলে হয়তো আমার মান সম্মান বাঁচতে পারে, না হয় আমার মান সম্মানই চলে যাবে। স্যার আমি আপনাকে একটি কথা বলি, আমি আপনার সব কাজ করে দিব, সব কিছু করব, প্লিজ স্যার আমার সাথে চলুন, একদিনের জন্য 1 ঘন্টার জন্য চলুন। স্যার যে মানুষটার কথা বলছি ওই মানুষটা সম্পর্কে আমি সব কিছু জানি, আপনাকে আমি সবকিছু শিখিয়ে দিব, কিছু সময়ের জন্য হলেও প্লিজ স্যার আমার সাথে চলুন। হান বলে না, আমার পক্ষে সম্ভব না। এটা বলে সে এখান থেকে চলে যায়। পরের সিন আমাদের রিইউনিয়ন পার্টিতে দেখানো হয়। সবাই এসে পার্টিতে খুব সুন্দর করে বসেছিল। সিনারি তার হাজবেন্ডকে বলে দেখলে সিজি আসতে পারবে না। তখনই এখানে সিজি চলে আসে, তাও মিস্টার হানকে নিয়ে। সিজি বলে কি বলেছিলে আমি আসবো না? এই তো আমি চলে এলাম, তাও আমার বয়ফ্রেন্ড নিয়ে। সবাই সিচি আর সিচির বয়ফ্রেন্ডকে দেখে বলতে শুরু করে ওয়াও সিচি, তোমার সাথে এই লুকটিকে তোমাদের অনেক সুন্দর মানিয়েছে। তখন হান তার নিজের পরিচয় দিতে শুরু করে, বলে আমি ওর বয়ফ্রেন্ড। তখন সবার মনে সাধারণ একটি প্রশ্ন আসে, আপনাদের রিলেশন হলো কিভাবে? না মানে আপনাদের স্ট্যাটাসের মধ্যে অনেক পার্থক্য আছে, তাছাড়া আপনারা দেখতেও সেম না। তখন হান বলে আমি যখন সিচিকে ফার্স্ট টাইম দেখেছিলাম আমার ভালো লেগেছিল, তারপর থেকে আমি তার পিছু করতে শুরু করি। আর হ্যাঁ, আমার কাছে যেহেতু টাকা আছে, ওকে পাওয়া তো আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। ও গাড়ি পছন্দ করে তাই আমি ওকে এই গাড়িগুলো কিনে দিয়েছি। এটা হচ্ছে বিএমডাব্লিউর চাবি, এটা হচ্ছে ফেরারির চাবি। এইভাবে সে অনেকগুলো গাড়ির নাম বলতে শুরু করে। সিজি মনে মনে বলে অ্যাক্টিং করতে বলেছিলাম, ওভার অ্যাক্টিং নয়। ওভার অ্যাক্টিং কেন করছো? তুমি তো আমাকে ফাঁসিয়ে দিবে। এদিকে সিনালি আর সিনালির হাজবেন্ড জিজ্ঞাসা করে আচ্ছা, আপনাদের কাছে এতগুলো গাড়ি থাকার সত্ত্বেও সে কেন বাইসাইকেল ক্যারি করে? তখন মিস্টার হান বলে এটা ওর অভ্যাস, ও নিজেকে পরিবর্তন করতে চায় না। ও আমাকে বলে আমি যেমন আছি তেমনটাই সারা জীবন থাকতে চাই। আমি আমার বাইসাইকেলে কমফর্ট ফিল করি, আমি বাইসাইকেলেই চড়বো, এই জন্য সে আমার গাড়িগুলো ইউজ করে না। তখন সিনালির হাজবেন্ড বলে যে আপনার কাছে আমার একটি কমন প্রশ্ন আছে, এটা কি করতে পারি? হান বলে কি বলুন।
তখন সে বলে যে মিস্টার ভিকির একটি ফেমাস সূত্র আছে, এই সূত্রটা আমরা জানতে চাই। তখন সে বলে অবশ্যই বলতে পারবো। শিজি তাকে অনেকভাবে আটকানোর চেষ্টা করে, সে ইউটিউবে সার্চ দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সার্চ দিতে পারে না। সে বলে এইসব প্রশ্ন করার তো কোনো কথা না, তোমরা এইসব উল্টাপাল্টা প্রশ্ন করছো কেন? আমার বয়ফ্রেন্ড এসেছে তোমাদের সাথে কথা বলার জন্য, পরিচিত হওয়ার জন্য, ওনাকে বিজনেসের প্রশ্ন করে বিরক্ত করছো কেন? তখন সে বলে যে উনি যদি ভিকি হয়ে থাকেন তাহলে উনি 100% এই প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন, তাছাড়া এই প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না। তখনই মিস্টার হান বলে ওঠে এই প্রশ্নের উত্তরটা হান অনেক সুন্দর করে দেয়। সিজি শুনে তো অবাক হয়ে যায়। এদিকে সিনালির হাজবেন্ড বলে তুমি কোনোদিনও ভিকি হতে পারো না, ভিকি এব্রোড থাকে, সে কখনোই চায়না আসেনি, আর সে চায়না আসার কথাও না। আমার অফিসের বস এই রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে, ওনাকেও আমরা ইনভাইট করেছি, এখনই উনি বলে দিবে তুমি ভিকি কি না, তাই ওনাকে এখনই আমি ডেকেছি, উনি এখনই আসতে চলেছে। এদিকে সিচি ভয় পেয়ে যায়, সে কি বলবে বুঝতে পারে না। সে বলে আমার একটু অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে, আমি একটু বাইরে ওষুধের জন্য যাব, প্লিজ আপনিও আমার সাথে ওষুধের জন্য চলুন। তখন সিনালি বলে পালানোর চেষ্টা করছো তাই না, পালিয়ে লাভ হবে না, বস অলরেডি চলে এসেছে। সিচি বারবার তাকে বলতে শুরু করে চলো প্লিজ চলো, এখান থেকে উঠো, না হয় আমরা ধরা পড়ে যাব। যখনই তারা এখান থেকে বের হতে যাবে তখনই আমরা দেখতে পাই ওই জায়গায় বস চলে এসেছিল। আর সিনালির হাজবেন্ড বলে বস দেখুন ওই ছেলেটা নিজেকে ভিকি বলে দাবি করছে, ও নাকি ভিকি, আপনি এখনই বলে দিন ও ভিকি না, ওর আসল চেহারাটা পুরো দুনিয়ার সামনে চলে আসুক। ভিকির নাম ধরে মিথ্যে কথা বলা তাই না, তোমাকে এখনই স্যার এক্সপোজ করে দিবে। তখনই তার বস বলে আরে গুরু ভিকি তুমি এখানে কি করছো, আরে তুমি চায়না কখন আসলে, চায়না আসার আগে আমাকে তো একবার নক করতে পারতে, আমি তোমাকে রিসিভ করতাম বা তোমার সাথে কথা বলতাম, এখন যেহেতু তুমি এখানে এসেছো তোমার সাথে কাজ করার সুযোগ পাবো। তখন সে বলে হ্যাঁ আমার এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না, তবে আমার বাবা নিজের বিজনেস সামলানোর জন্য আমাকে এখানে পাঠিয়েছেন, তাই আমি এখানে এসেছি। এদিকে সিনালির হাজব্যান্ডের বস বলে তোমাদের সবার খাবার আজকে আমার পক্ষ থেকে, স্যারের জন্য ভালো ভালো খাবার লাগাও, স্যারকে ভালো ভালো খাবার দাও, আমি সব বিল পে করব। আর সে সিনালির হাজব্যান্ডকে বলে তোমার সাহস কিভাবে হয় এত বড় একজন লোকের উপর আঙ্গুল উঠানোর, এত বড় একজন লোককে কথা শোনানোর, তোমাকে আমি এখনই জব থেকে রিজাইন করলাম, তুমি আর আমাদের কোম্পানিতে আসবে না, জব করবে না, তুমি আমার বসের উপর কথা বলেছো, তোমাকে আমি ছাড়বো না, তোমার জব নেই, তোমার কিছু নেই। আর হ্যাঁ এখানে সবার খাবার ফ্রি হলো, তোমাদের খাবার ফ্রি না, তোমাদের খাবারের বিল তোমরা নিজেরাই পে করবে, এটার জন্য কেউ পে করতে পারবে না। তোমাদের বিন্দুমাত্র লজ্জা থাকলে তোমরা এত বড় একজন গেস্টকে অপমান করতে না, তোমরা এক্ষুনি এই জায়গা থেকে বেরিয়ে যাও, তোমাদের এই জায়গা থাকার কোনো অধিকার নেই, রাইট নাও এখনই বের হও, তোমাদেরকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না, আমার কোম্পানিতে দেখতে চাই না, কোথাও দেখতে চাই না। এইভাবে সে অপমান করে এখান থেকে চলে যায়। সিজি তো অবাক ছিল যে এত বড় একটি বস তার সামনে। তখন হান বলে যে হ্যাঁ আমিই ভিকি, তুমি তো এখন আর বলতে পারবে না তুমি আমাকে পছন্দ করো না, তুমি যে আমাকে কতটা পছন্দ করো এটা তুমি আমাকে নিজেও বলেছো। তোমার ফ্রেন্ড রিচির অফিসে যেতে দেরি হচ্ছিল তাই সে হানের কারে ওঠে। হানের গাড়িতে উঠলে হান তাকে জিজ্ঞাসা করে তুমি কেন গাড়িতে উঠেছ? তখন সে বলে আমরা তো একই বাসায় থাকি, তাহলে একই জায়গায় যেতে সমস্যা কি? তুমি আমাকে আমার অফিসে রেখে তোমার অফিসে চলে যাবে, এতে তো কোনো প্রবলেম নেই। হান বলে তোমাকে আমি আমার বাসায় জায়গা দিয়েছি, তার মানে এই না তোমাকে আমি সব জায়গায় জায়গা দিব, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও, না হয় আমি তোমাকে আমার বাসা থেকেও বের করে দিব। তারপর সে সিজিকে ওই জায়গায় রেখে চলে যায়। সিজি তো তাকে বকাঝকা করতে শুরু করে, আমি তোমাকে একটু ভালো মনে করেছিলাম কিন্তু তুমি এতটা খারাপ আমি কখনোই কল্পনা করতে পারিনি, শয়তানের বাচ্চা, তোর বাসায় আমি থাকি তাই তুই আমার উপর দয়া দেখাচ্ছিস তাও এইভাবে তাই না? এটা বলে সে তার অফিসের দিকে রওনা হয়। সে যখনই তার অফিসে সাইন দিবে তখনই তার অন্য একজন লোক এসে ফিঙ্গার দিয়ে দেয়। আর সে বলে তুমি আজ লেট হয়েছ। সিজি বলে না আমি ঠিক টাইমে এসেছি, তুমি আমাকে ফিঙ্গার দিতে দাওনি। সে বলে ফিঙ্গার দিতে পারোনি এটা বলো, আমি দিতে দেইনি এমন তো কোনো কথা না, আজ স্যার তোমাকে বকা দিবে, দেখো তুমি বিপদে পড়তে পারো। তারপরও সে লেটে তার ফিঙ্গার দিয়ে দেয়। এখানে তাদের মধ্যে কথা হয় যে আজ হয়তো তাদের একটি নতুন বস আসবে। অফিসে বসে সবাই নতুন বসকে নিয়েই আলোচনা করছিল।
কেউ বলছিল বস অনেক রুড, আবার কেউ বলে বস অনেক হ্যান্ডসাম, বসকে পটানো অনেক সহজ হবে। আমি শুনেছি বস আনমেরিড, দেখো তো আমাকে কেমন লাগছে। 1 মাসের মধ্যে যদি স্যারকে পটাতে পারি তাহলে তো লটারি লেগে যাবে। তারা এই বিষয় নিয়ে সবাই যখন আলোচনা করছিল, তখনই আমরা দেখতে পাই এদিকে আমাদের হান চলে আসে। হান তার বডিগার্ডদের নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। চ্যাং চ্যাং তো বসে খাবার খাচ্ছিল। সে যখন হানকে দেখতে পায় সে তো অবাকই হয়ে যায়, কারণ সে তাকে এখানে এক্সপেক্ট করেনি। হানকে দেখে সে হা করেই তাকিয়ে থাকে। এদিকে অফিসের প্রত্যেকটি মেয়ে হানের দিকে তাকিয়েছিল, কারণ হান দেখতে অনেক সুন্দর আর হ্যান্ডসাম। সবাই হানকে পটানোর জন্য চেষ্টায় লেগে থাকে। এদিকে ম্যানেজারও হানকে তেল মারছিল, কারণ হানকে যদি সে পটাতে পারে তাহলে তো তারই লাভ। তখন সে বলে যে আমরা সবাই মিলে আপনার জন্য একটি পার্টি রেখেছি স্যার। হান বলে এইসব ফালতু পার্টি আমার পছন্দ না, সবাই মিলে মিটিং রুমে চলে আসুন, আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, তাও জরুরি, তাই আর্জেন্ট আসবেন। সবাই মিটিংয়ের জন্য চলে আসে আর হান এদেরকে বলে যে নতুন একটি প্রজেক্ট আছে। প্রজেক্টটি হলো আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টের অ্যাড করতে হবে। সবাই মিলে সুন্দর করে প্রজেক্টটি তৈরি করুন, যার প্রজেক্ট আমার কাছে ভালো লাগবে তার প্রমোশন হবে। এখানে সে আরো বলে যে এটা কিন্তু একটি সেন্সিটিভ বিষয়, সবাই কেয়ারফুলি করতে হবে। পরের সিনে শ্যাং শ্যাংকে দেখানো হয় সে বসে রাত জেগে কাজ করছিল। তার একজন কলিগ এসে তাকে জিজ্ঞাসা করে, শ্যাং শ্যাং তুমি কি বাসায় যাবে না? আমি সুন্দর করে এই প্রজেক্টটি কমপ্লিট করতে চাই, কারণ প্রমোশনের আমার অনেক প্রয়োজন। পরের সিনে শ্যাং শ্যাং অনেক রাগ করে তার ম্যানেজারের কাছে যায়, গিয়ে বলে স্যার আপনি কি করলেন? আমার প্রজেক্টের মধ্যে আপনি অন্যজনের নাম কেন লিখে দিলেন? তখনই এখানে ওই মেয়েটি চলে আসে যে কিনা ম্যানেজারের গার্লফ্রেন্ড ছিল। যে প্রজেক্টটি আমার ভালো লাগে ওই প্রজেক্টটি আমি নিয়ে নেই, কাউকে জিজ্ঞাসা করার মতো প্রয়োজন আমি মনে করি না, কারণ ম্যানেজার জেং আমার বয়ফ্রেন্ড, আমি নিতেই পারি, এতে তো কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তখন এখানে হান চলে আসে আর সে চ্যাং চ্যাংকে বলে, তুমি আজকে জানালা খুলে রেখে এসেছো কেন? বৃষ্টির কারণে আমাদের রুমে পানি ঢুকে গিয়েছে। তখন সে বলে যে সরি, আমার তো মনেই ছিল না যে আমি জানালা খুলে রেখে এসেছি। এটা শুনে ম্যানেজার আর হাওয়াই একটু অবাক হয়ে যায়। তারা মনে মনে চিন্তা করতে থাকে তার মানে ও হচ্ছে বসের গার্লফ্রেন্ড। সে বলে তোমার প্রজেক্ট তুমি নিয়ে নাও, এই প্রজেক্টের আমার কোনো প্রয়োজন নেই। শেং শেং কি বলবে কোনো কিছুই চিন্তা করতে পারে না, কারণ সে বুঝতে পারছিল তারা মনে করছে সে হয়তো বসের গার্লফ্রেন্ড। সে এটাতে হাবুডুক উত্তর দেয়। তারা জিজ্ঞাসা করে তুমি যে স্যারের গার্লফ্রেন্ড এটা আমাদের এতদিন বলোনি কেন? সে বলে এটা বলার কি কোনো প্রয়োজন আছে, পার্সোনাল বিষয় কেন পাবলিক করব? তখন তারা তাকে ফাইল দিয়ে দেয়। হাওয়াই বলে এই মেয়ে স্যারের গার্লফ্রেন্ড কিভাবে হতে পারে? পরের সিনে আমরা হানকে একা বসে লাঞ্চ করতে দেখি। তখন হাওয়াই এসে শ্যাং শ্যাংকে বলে তুমি যাও স্যারের সাথে গিয়ে লাঞ্চ করো, তুমি স্যারের গার্লফ্রেন্ড আর স্যার একা একা লাঞ্চ করছে, আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি স্যারের গার্লফ্রেন্ড। তখনই সে গিয়ে হানের খাবার খেয়ে নেয় আর বলে আপনি একা একা খাবার খাচ্ছেন, এটা আমার একদমই পছন্দ হচ্ছে না, তাই আমি আপনার কাছে এসে বসলাম আপনার খাবার শেয়ার করার জন্য। তখন হান বলে এই সব কথা আমার একদমই পছন্দ না, তুমি এখান থেকে উঠে চলে যাও। তখন অন্য একটি মেয়ে এসে হাওয়াইকে বলে আরে এই মেয়ে কি প্রেসিডেন্টের গার্লফ্রেন্ড? তাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। শেং শিং আর চোখে তাকিয়ে দেখে কেউ তাকে দেখছে কিনা। তখন সে দেখতে পায় হান তাকে অনেক রাগের চোখে দেখছে। সে তার অ্যাক্টিং কন্টিনিউ করে। সে তার স্কিন দেখে বলে আপনাকে এত কালো লাগছে কেন? আসুন আমি আপনাকে একটু সানস্ক্রিন লাগিয়ে দেই। আপনি অফিসের বস তো কি হয়েছে, নিজের খেয়াল তো রাখতে পারেন তাই না? তখন সে একটি ক্রিম নিয়ে তার ফেসে অ্যাপ্লাই করে দেয়। এইসব দেখে হাওয়াইয়ের কলিগ তাকে বলে চলো এখান থেকে আমরা চলে যাই, এখানে থাকাটা ঠিক হবে না, ওদের রোমান্টিক সিনটা আমরা কেন নষ্ট করব? কাবাবে হাড্ডি হওয়ার প্রয়োজন নেই। এদিকে শ্যাং শ্যাং অনেক সুন্দর করে তার মুখে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে দিচ্ছিল আর তাদেরকে দেখে একদমই কাপাল মনে হচ্ছিল। হান বলে এইসব আলতু ফালতু কথা রাখো আর নিজের কাজে মনোযোগ দাও, এইসব আমার একদমই পছন্দ না। তখন সে বলে স্যার আপনার তো নিজের খেয়াল রাখতে হবে তাই না? শ্যাং শ্যাং যখন মজা করে যাচ্ছিল হান তাকে আটকায় আর দেয়ালের সাথে লাগিয়ে বলে যে তুমি এইসব অদ্ভুত আচরণ কেন করছো? তোমাকে তো আমি এইভাবে আচরণ করতে কখনো দেখিনি। সিজি আর কি বলবে বলেন, সে তো সবাইকে আগে থেকেই বলে রেখেছে সে হানের গার্লফ্রেন্ড। এখন যদি এটা হান জানতে পারে তাহলে তো তাকে একদম শেষ করেই দিবে। তখন সে কিছুক্ষণ চিন্তা করে বলে আপনি তো আমাকে থাকার জায়গা দিয়েছেন, আপনার বাসায় আমি থাকি, আপনি আমার বাড়ির মালিক, তাহলে আমি আপনার যত্ন করব না? আপনার যত্ন করাটা তো আমার দায়িত্ব তাই না? এই জন্যই আমি আপনার যত্ন করছিলাম, এছাড়া আর কিছু না। এটা বলে সে এখান থেকে পালিয়ে যায়।
পরের সিনে আমরা দুইজনকে বাসায় বসে থাকতে দেখি। হানের কুসকুসানি কাশি হচ্ছিল, সে বারবার কাশছিল, কাজ একদমই করতে পারছিল না। তার কাশি দেখে শ্যাংশ্যাং তাকে বলে, কি হয়েছে, আপনি এইভাবে কাশি দিচ্ছেন কেন, আপনি ওষুধ খেতে পারেন না? সে বলে, আমার ওষুধ পছন্দ না। শ্যাংশ্যাং বলে, আপনার কিছু ব্যবহারে আমার মাঝে মাঝে মনে হয় আপনি ছেলে না মেয়ে। কিছুক্ষণ পর হান যখন বাহিরে আসে, সে দেখতে পায় টেবিলের উপর স্যুপ রাখা আছে। সে স্যুপ দেখে আর সাথে একটি চিঠিও দেখতে পায়। এই স্যুপটি খেলে আপনার কাশি একদমই ভালো হয়ে যাবে, আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, ছোটবেলায় আমার মা আমাকে এটা খেতে দিত। হান দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে তার এতটা কেয়ার করছে, এটা তো খুশি হওয়ার মতোই কথা ছিল। সে স্যুপটি খেয়ে নেয়। সিন শিফট হয়ে আমাদের শ্যাংচ্যাংকে দেখানো হয়। সে বসে বসে তার বান্ধবীর সাথে কথা বলছিল। তুমি বসের সাথে একই বাসায় থাকো, বসও অবিবাহিত, তুমিও অবিবাহিত, যে কেউ মনে করবে তোমরা রিলেশনে আছো। তাই একটা কথা বলে রাখি, তুমি বসের বাসা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাও, না হয় তোমার ইমেজ খারাপ হতে পারে। আর তুমি এক কাজ করো, বসের বাসা ছেড়ে নতুন একটি বাসা খোঁজো। আর এই সব শুনে ফেলে হাওয়াই। হাওয়াই মনে মনে ভাবে যে আমি খুব ভালো করেই জানতাম এই মেয়ে কখনোই আমাদের বসের গার্লফ্রেন্ড হতে পারে না। আর এই সিনটিও এখানে কাট করা হয়। এদিকে আমরা হানকে দেখতে পাই, যে কিনা শ্যাংচ্যাংকে তার ফাইল দেয় আর বলে, তুমি এই কাজটি অনেক সুন্দরভাবে করেছো, এই প্রজেক্টের আসল অধিকারী তো তুমি। তখনই এখানে হাওয়াই চলে আসে আর বলে, স্যার স্যার আপনি তাকে এই কাজটি দিয়ে ভুল করছেন, ও পুরো দুনিয়ার কাছে কি কি বলে বেড়ায় আপনি কি জানেন? ও বলে যে আপনার সাথে ওর রিলেশন আছে। স্যার, ও আরো বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে, এই প্রমোশনটি পাওয়ার ওর যোগ্যই না, ও তো কোনো কাজই করেনি। প্লিজ স্যার, ওকে এখনই এখান থেকে বের করে দিন, ওকে প্রমোশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্যাংচ্যাং কি বলবে সে তো বুঝতেই পারে না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ম্যানেজারও তার সঙ্গ দেয়, বলে, হ্যাঁ স্যার, ও তো সবাইকে বলেছে ও নাকি আপনার গার্লফ্রেন্ড, তাহলে এটা কি মিথ্যে যে ও আপনার গার্লফ্রেন্ড নয়? যেহেতু ও আপনার গার্লফ্রেন্ড নয়, তাহলে এই প্রজেক্টটি ওকে দেওয়া উচিত না, এটা হুয়াইকে দেওয়া উচিত। তখন বস বলে ওঠে যে ও আমার গার্লফ্রেন্ড না তা তো 100% শিওর, তবে ও যদি চায় আমার ওয়াইফ হতে পারে। সিজি মনে মনে অবাক হয়, স্যার এইসব কি বলছে। এদিকে হুয়াই আর ম্যানেজারের রিয়াকশন একদমই চেঞ্জ হয়ে যায়। তারা বলে, শিশি তোমার জন্য তো এটা ভালো নিউজ, তুমি রাজি হয়ে যাও, স্যার তোমাকে পছন্দ করে, এমন একটি কথা তো একদমই কল্পনার বাহিরে। অনেক টাকার মালিক স্যার, তোমার আর কি চাই? ম্যানেজারেও সেম কথাই বলতে থাকে, বলে যে হ্যাঁ, তোমার তো আর কোনো কিছুরই প্রয়োজন নেই, এর চেয়ে ভালো প্রস্তাব তুমি কখনোই পাবে না। স্যার তোমাকে নিজের ওয়াইফ হিসেবে নিতে চায়, তোমার তো কপাল ভালো, তুমি এই প্রজেক্টের জন্য বেস্ট। এদিকে হান বলে যে আমি তোমাদের আসল চেহারা দেখার জন্যই এই কথা বলেছি, একটি কথা বলতে পারিনি, তোমরা আমাকে সাপোর্ট করতে শুরু করেছো, তোমাদেরকে তো এখান থেকে বের করে দেওয়া উচিত। সে সিকিউরিটি গার্ডকে ডাকতে শুরু করে, বলে, সিকিউরিটি গার্ড তোমরা কোথায়, ওদেরকে এখান থেকে বের করে দাও, এই দুই ফালতু লোককে আমি আমার অফিসে দেখতে পাই না। শ্যাংশিং যা করেছে তার নিজের যোগ্যতায় করেছে, শ্যাংশিংকে কেউ কিছু করে দিতে হয়নি। প্রমোশন সে আমার ওয়াইফ বা আমার গার্লফ্রেন্ড হবে এই জন্য জিতেনি, সে তার যোগ্যতায় জিতেছে। তখনই এখানে সিকিউরিটি গার্ড চলে আসে আর দুইজনকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দেয়। শ্যাংশিং লজ্জায় বসে থাকে, সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন বলে যে ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। তখন হান বলে যে আমি হেল্প তোমাকে কিভাবে করতাম না, কাল তোমার স্যুপের জন্য আমার কাশি ভালো হয়েছে, তাই আমি তোমাকে হেল্প করেছি। পরদিন সকালে সিজি যখন অফিসে যাচ্ছিল, সে দেখতে পায় একটি মেয়েকে জোর জবরদস্তি করে কিছু লোক তুলে নিয়ে যাচ্ছে। সিজি মনে মনে ভাবে, এই মেয়েকে আমাকে বাঁচাতেই হবে। এদিকে আমরা বুঝতে পারি আসলে ওই মেয়েকে তারা কিডন্যাপ করছিল না, ওই মেয়েটি ছিল তাদেরই বস। সে একটি অনেক বড় ব্যবসায়ীর মেয়ে ছিল, তাকে সবাই জোর করে গাড়িতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আর সবাই ছিল তার বডিগার্ড, কিন্তু সে গাড়ি করে যেতে রাজি না। মেয়েটি আসলে একা একা ঘুরতে পছন্দ করত, সে এতগুলো বডিগার্ড নিয়ে কোথাও ঘুরতে যাওয়া পছন্দ করছিল না। তখনই শিশি আসে আর সবার মুখে মরিচের গুঁড়া ছিটে মারে, আর মরিচের গুঁড়া দিয়ে সে এখান থেকে ওই মেয়েটিকে নিয়ে দৌড়াতে শুরু করে। মেয়েটিকে নিয়ে সে এত স্পিডে দৌড়ায়, মেয়েটি কোনো কিছুই বুঝতে পারে না। একটি জায়গায় আসে আর মেয়েটিকে বলে, তোমার এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি। হ্যাঁ, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, না হয় আমি তোমাকে আরও হেল্প করতাম। এক কাজ করো, তুমি আমার কার্ডটি রেখে দিতে পারো, তুমি যদি আমার কার্ডটি রেখে দাও, তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাকে কল করো বা এসএমএস করো, আমি তোমার কাছে চলে আসব। কার্ডটিতে সে তার নাম দেখতে পায়, শ্যাং শ্যাং।
তখন সে মনে মনে ভাবে যে এই মেয়ে কি বলে, কি করলো, আমি কিছুই তো বুঝতে পারলাম না। তখন সে এই নামটি দেখে কনফিউজে পড়ে যায় যে কি করবে। সিন শিফট হয়ে আমাদের অফিসে দেখানো হয় হান শেং শেং এর কাছে আসে আর তাকে বলে, তোমার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। শেং শেং বলে, হ্যাঁ বলুন। তখন সে বলে যে তোমার প্রজেক্ট সবার অনেক পছন্দ হয়েছে, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি সেটা তুমি করে দেখিয়েছো। তাই তোমার সাথে ওই প্রজেক্টের লোকগুলো কাজ করতে চায়। সুপারভাইজার এইসব দেখে রাগে ফুল ছিল, তবে সে কিছু বলার ছিল না। তখন হান বলে যে আমার তোমার সাথে আরো কিছু প্রয়োজনীয় কথা আছে। সুপারভাইজারকে সে বলে, আপনি এখান থেকে প্লিজ এখন কিছুক্ষণের জন্য উঠে যান, আমার শ্যাং শ্যাং এর সাথে কিছু প্রয়োজনীয় কথা আছে, কথা শেষ হয়ে গেলে আমি আপনাকে ডেকে নিব। তখন সে শ্যাং শ্যাংকে বলে, শ্যাং শ্যাং, শ্যাং শ্যাং শুনো, আমার ছোট খালা দেশে এসেছে, সে আমার বাসায় থাকবে। সে যদি আমার বাসায় থাকে আর তোমাকে আমার সাথে দেখতে পায় তাহলে অন্য কিছু ভেবে নিবে। এখানে একটি ভুল বোঝাবুঝি তৈরি হবে, অনেক বড় ঝামেলাও হতে পারে। তুমি এক কাজ করো, প্লিজ কিছুদিন তোমার বান্ধবীর বাসা থেকে ঘুরে আসো। এই বিষয়টা নিয়ে প্লিজ মন খারাপ করো না। আমার ছোট খালা যেদিন এখান থেকে চলে যাবে ওই দিনই আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। শ্যাং শ্যাং কোনো কিছুই মনে করে না। সে হাসি মুখে হানকে বলে, আচ্ছা কোনো প্রবলেম নেই, আমি আমার বান্ধবীর বাসায় চলে যাব। এদিকে আমরা সুপারভাইজারকে দেখতে পাই। সে বাহিরে দেখে রাগে ফুলছিল। স্যার এই মেয়ের মধ্যে কি পেয়েছে, আমরা তো অনেক সুন্দর এই মেয়ের থেকে, তারপরও স্যার ওর পিছেই ঘুরে। সে রাগে ফুলতে থাকে। নতুন একটা ইন্টার্নি পেলে সে তাকে উল্টাপাল্টা কথা বলে বলে এই অফিসে যদি জব করতে হয় তাহলে আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে। তখনই এখানে শ্যাং শ্যাং চলে আসে আর বলে, ও তোমার সাথে দেখা হয়ে গেল, ভালো হয়েছে। তোমাকে তো আজ সকালেই আমি দেখেছিলাম তাই না? আমি তো তোমাকে বাঁচিয়েছিলাম, তা তোমাকে আর কি কেউ ডিস্টার্ব করেছে? তখন সে বলে যে না। তাদের দুইজনের মধ্যে পরিচয় হয়। শ্যাং শ্যাং বলে, চিন্তার কোনো বিষয় নেই, আজ থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। মেয়েটির নাম ছিল লিয়ান। লিয়ান বলে, আচ্ছা। তখন সুপারভাইজার বলে, ওকে প্রোটেক্ট করার মতো কি আছে, এখানে কি বাঘ ভাল্লুক আছে? তখন সে বলে যে বাঘ ভাল্লুক না থাকলেও অনেক ভয়ানক কিছু প্রাণী আছে যারা ওকে ডিস্টার্ব করতে পারে, যার কারণে আমি ওকে আমার সাথেই রাখছি। পরদিন লিয়ান সুপারভাইজারের জন্য খাবার নিয়ে আসে আর সে বলে 37 ইউয়ান হয়েছে। তখন সে বলে 37 ইউয়ান আমি দিয়ে দিচ্ছি। এটা বলে সে 30 ইউয়ান দেয়। তখন এখানে শ্যাং শ্যাং চলে আসে। শ্যাং শ্যাং বলে, আপনার ম্যাথ টিচার কি আপনাকে ভালো করে হিসাব শিখায়নি? আপনি 37 ইউয়ানের জায়গায় 30 ইউয়ান কেন দিয়েছেন? সে আপনার জন্য কষ্ট করে খাবার নিয়ে এসেছে। এত দূর থেকে একজন মানুষ খাবার নিয়ে এসেছে, তাকে তো আপনি তার ভাড়া বাবদ কিছু টাকা দিতে পারেন। আপনি সুপারভাইজার হয়ে সাধারণ একজন এমপ্লয়ের টাকা মেরে খাচ্ছেন। তখন সুপারভাইজার বলে, তুমি আমার বিষয়ে কথা বলবে না, এটা ভুলে হয়েছে, আমি 7-এর জায়গায় 0 লাগিয়ে দিয়েছি। তখন সে বলে, ও আচ্ছা, তো আপনার ভুল হয়েছে। যদি আল্লাহ আপনার সাথে এমন করে যে আপনার বয়স ছিল 66 কিন্তু আপনাকে 60 বছর বাঁচিয়ে রাখে, তাহলে আপনি কি করবেন? এখানে সবাই হাসতে শুরু করে। সুপারভাইজার বলে, ওকে ওকে, বেশি কথা বলার প্রয়োজন নেই, আমি টাকা দিয়ে দিচ্ছি। এখানে লিয়াং এবং শ্যাং শ্যাং দুইজন মিলেই কথা বলে। এদিকে সুপারভাইজার তাদের উপর রাখতে শুরু করে। যখন তারা দুইজন মুভি প্ল্যান করে তখন সুপারভাইজার এসে বলে, তোমাদেরকে একটি কাজ করতে হবে, সারা রাত জেগে এই প্রজেক্টটি রিফাইন করতে হবে। সামনের সপ্তাহে এই প্রজেক্টের উপর শ্যুট আছে। তখন শ্যাং শ্যাং বলে, এই শ্যুট তো 1 মাস পরে হওয়ার কথা ছিল। তখন সে বলে, আমি সুপারভাইজার না তুমি সুপারভাইজার? কাজ করবে কি না বলো, কাজ না করলে এই কাজ আমি অন্য কাউকে দিয়ে দিব। উল্টাপাল্টা কথা বলবে না, আর না হয় পুরো রাত জেগে এই কাজটি কমপ্লিট করো। তখন তারা কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। দুইজন বলে, ওকে ম্যাম, আমরা কাজটি কমপ্লিট করে রাখবো। শ্যাং শ্যাং আর লিয়ান বসে যায় কাজে। লিয়ান বলে, এতগুলো কাজ আমরা কিভাবে করব? তখন শ্যাং শ্যাং বলে, নো প্রবলেম, তুমি শুধু আমার সাথে বসে থাকলেই হবে, আমি কাজগুলো করে নিব, আমি খুব ভালোভাবেই কাজগুলো কমপ্লিট করতে পারবো। তখন লিয়াং বলে যে আমার মুখে পিম্পল হয়ে যাবে যদি আমি এইভাবে সারা রাত জেগে কাজ করি, আর মুখে ডার্ক সার্কিট হওয়া তো মাস্ট। তখন শ্যাং শ্যাং বলে যে এই প্রোডাক্টটি তুমি ইউজ করো, এটা আমার একদম পছন্দের প্রোডাক্ট, এটা আমি ইউজ করলে আমার সব প্রবলেম সমাধান হয়ে যায়, তুমিও এটা ইউজ করে দেখতে পারো। তখন সে বলে, আচ্ছা আমি ইউজ করে নিব। তখন শ্যাং শ্যাং বলে, তোমার যেহেতু খারাপ লাগছে তুমি বাসায় চলে যাও, আমি এই কাজটি কমপ্লিট করে চলে আসব। লিয়ান বলে, আচ্ছা পারবে তো? তখন সে চলে যায় আর শ্যাং শ্যাং একা বসে কাজ করছিল, তার অনেক ঘুম পাচ্ছিল। তখনই এখানে হান চলে আসে।
হান তাকে দূর থেকে ফলো করছিল। তখন শ্যাং শ্যাং জুড়ে জুড়ে পোয়েম গাইতে শুরু করে, কারণ তার অনেক বেশি ঘুম পাচ্ছিল। সে নিজেকেই বলছিল, ঘুমানো যাবে না শ্যাং শ্যাং, তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে তোমার কাজ কমপ্লিট করবে কে? হান এইসব দূর থেকে দেখে হাসছিল আর মনে মনে ভাবছিল, এই মেয়ে তো আস্তা পাগল। সিন পরদিন সকালের দেখানো হয়, শ্যাং শ্যাং তার টেবিলেই ঘুমিয়ে পড়ে। কাজ শেষ করে সে আর বাসায় যেতে পারেনি। সুপারভাইজার তখন আসে আর এই ফাইলটি দেখতে পায়। সে এটা দেখে কিছুটা অবাকও হয়, আবার রেগে যায়। বলে, আমি ভেবেছিলাম এটা কমপ্লিট করতে পারবে না, যেহেতু কমপ্লিট করেই নিয়েছো, এখন দেখো আমি কি করি। আমি তোমাকে কোনোভাবেই জিততে দিব না। এটা বলে সে হানের কাছে এই ফাইলটি নিয়ে চলে যায় আর বলে, স্যার, শ্যাং শ্যাং তো কোনো কাজই করে না, সে সারাদিন শুধু ঘুরে বেড়ায়। সে কাজটি করবে না বলে এই ফাইলটি আমি রিফাইন করে নিয়ে এসেছি। আপনি দেখতে পারেন ফাইলটি আমি অনেক কষ্ট করে পুরো রাত জেগে রিফাইন করেছি। তখন সে এটা দেখতে শুরু করে। তখনই এখানে জিয়ান চলে আসে। জিয়ান বলে যে, স্যার, এই কাজটি তো আমি করেছি, উনি কাজটি করেননি। তখন সে বলে যে, না, কাজটি আমি করেছি। দুইজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। সুপারভাইজার বলে, কাজ আমি করেছি। আচ্ছা, আমি মানলাম কাজ তুমি করেছো, তাহলে বলো, তুমি যেহেতু কাজ করেছো, তোমার কাছে কি প্রমাণ আছে এই কাজটি তুমি করেছো? এদিকে শ্যাং শ্যাং বিচারির কাছে তো কোনো প্রমাণ ছিল না। সে পুরো রাত জেগে কাজ করেছে, তাও অনেক কষ্ট করে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় সে এটা প্রমাণ করতে পারবে না। তখনই এন্ট্রি হয় লিয়ানের, সাথে ছিল দুইটা বডিগার্ড। এদেরকে দেখে তো কিছুটা অবাকই হয় দুইজন। তখনই, হ্যাঁ, মানছি আমি, প্রমাণ নেই তো কি হয়েছে, সাক্ষী তো মানা যাবে তাই না? আমি হচ্ছি প্রধান সাক্ষী, আমি আর শ্যাং শ্যাং মিলে এই কাজটি করেছি। সুপারভাইজার কোনো মতেই এটা মানতে নারাজ। সে বলে যে, না, কাজটি আমি করেছি। তখন হান বলে, কার সাথে কিভাবে কথা বলতে হয় এটার কি আপনাদের ম্যানেজ নেই? উনি হচ্ছেন আমাদের কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। এটা শোনার পর সুপারভাইজার এবং শ্যাং শ্যাং এর অবস্থা খারাপ হয়ে যায়। তারা কিছুটা চমকে যায়, কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। লিয়ান বলে, এই সুপারভাইজার মহিলাটিকে এখনই এখান থেকে বের করে দাও। এই মেয়েকে আমি একদমই পছন্দ করি না। যেহেতু এই কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার আমি, তাই আমি যা বলবো তাই হবে। এটা বলে সে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় সুপারভাইজারকে। চ্যাং চ্যাং বলে, লিয়ান, তুমি এই কোম্পানির এত বড় শেয়ার হোল্ডার, কিন্তু আমি কেন জানতাম না? তখন সে বলে, আমি একটি পার্সোনাল প্রটোকলে এসেছি। আমি জানতে চেয়েছিলাম এখানে কে কিভাবে কাজ করে। এখানে আসার পর আমি জানতে পারলাম এখানে তুমি খুব ভালোভাবেই কাজ করছো। হান বলে যে, উনি হচ্ছেন আমার ছোট খালা। ছোট খালা কথাটি শুনে সে তো আরো অবাক হয়ে যায়। তখন ছোট খালা বলে যে, আমি চাই ও তোমার গার্লফ্রেন্ড হোক, আর আমি ওকে তোমার গার্লফ্রেন্ড হিসাবে, ওয়াইফ হিসাবে চুজ করেছি। তুমি যদি ওকে বুলি করো তাহলে তোমার অবস্থা আমি খুব খারাপ করে দিব। হান আর শ্যাং শ্যাং দুজনই অবাক হয়ে যায়, কি বলবে কিছুই বুঝতে পারে না। হান শিশির জন্য ভালো একটি ডিরেক্টর খুঁজে নিয়ে আসে, আর সে ডিরেক্টরের জন্য কিছু নাস্তা আনার জন্য শিশিকে পাঠায়। শিশি কিছু নাস্তা নিয়ে আসে। তখন হান বলে, আমি তোমাকে এই নাস্তা আনার জন্য বলিনি, আমি বলেছিলাম তুমি নিজের হাতে কিছু রান্না করে আনার জন্য। ডিরেক্টর মজা করে খাবারগুলো খেতে শুরু করে, বলে, আমার তো ভালোই লাগছে, আমি খেতে পারবো। তখন হান শিশিকে বলে যে, তুমি ডিরেক্টরের জন্য গিয়ে কেক নিয়ে আসো। তারপর সে ধনিয়া পাতা দিয়ে কেক নিয়ে আসে। ধনিয়া পাতাওয়ালা কেক দেখে হান বলে, কি করছো তুমি এসব? উল্টাপাল্টা খাবার কেন আনছো? ধনিয়া পাতাওয়ালা কেক কি আজ পর্যন্ত কাউকে খেতে দেখেছো? শ্যাং শ্যাং বলে, কেকটি তো দেখতে অনেক সুন্দর লাগছে, আর খেতেও অনেক হেলদি এবং টেস্টি হবে। এদিকে ডিরেক্টর কেকটাও খেতে শুরু করে। ডিরেক্টর শ্যাং শ্যাংকে বলে যে, আপনি আমার কাছে এসে বসুন, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। শ্যাং শ্যাংও তার পাশে গিয়ে বসে, আর সে হানকে খোঁচা দিয়ে বলে, কিছু লোকের মুখ মরিচের মতো জাল কথা আর করলার মতো তিতা কথা ছাড়া আর কোনো কিছুই বের হয় না। ডিরেক্টর স্যার তো অনেক ভালো, উনি অনেক সুন্দর করে আমার সাথে কথা বলছেন, আর আমরা এই বিষয়টা নিয়ে অনেক ভালোভাবে কাজ করতে পারবো। হান তখন এই জায়গা থেকে উঠে যায়। চ্যাং চ্যাং জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাচ্ছেন? তখন সে বলে, তুমি তো বলেছো আমি করলার মতো তিতা কথা বলি আর মরিচের মতো জাল, তাই তোমরা ম্যানেজ করে নাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। পরের সিনে আমরা দেখতে পাই ডিরেক্টর তাকে একটি বারে নিয়ে এসেছিল ড্রিঙ্ক করার জন্য। শ্যাং শ্যাং বলে, স্যার, আপনি বলেছেন এখানে আরো লোকজন আসবে, কই তারা তো এখনো আসেনি। তখন ডিরেক্টর বলে যে, আমরা এই বিষয়টা নিয়ে আগে কথা বলি, তারপর সবাই চলে আসবে। তখন এখানে শ্যাং শ্যাং কথা বলতে শুরু করে, প্রত্যেকটি প্ল্যানের অংশ তাকে খুব সুন্দর করে গুছিয়ে বলে। তার এত সুন্দর বলা দেখে সে বলে, আচ্ছা আচ্ছা,
আর বলতে হবে না, এখন তোমার গলা শুকিয়েছে, একটু ড্রিঙ্ক করে নাও, তাহলে তোমার ভালো লাগবে। শ্যাং শ্যাং বলে যে না স্যার, আমি এইসব খাই না, এটা আপনিই খেতে পারেন, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তখন ডাইরেক্টর বলে আমি তো এই বিষয় নিয়ে আলোচনার কথা বলিনি, আমরা আমাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলার কথা বলছি। সে শ্যাং শ্যাং এর উপর হাত দিয়ে দেয় আর উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। শ্যাং শ্যাং বলে আমি বাসায় যাব। সে যখন বাসায় যেতে যায়, ডাইরেক্টর তাকে আটকে নেয় আর বলে কোথায় যাচ্ছ, তুমি তো বাসায় যেতে পারবে না, তুমি তো খুব ভালোভাবেই বুঝতে পারছো আমি তোমাকে পছন্দ করি, আর আমি তোমাকে ভালোবাসি বললেও কম হবে না। তখন শ্যাং শ্যাং বলে আপনি এইসব কি বলছেন, আপনি একজন বিবাহিত লোক হয়ে এইসব বলতে আপনার লজ্জা লাগে না? তখন সে বলে বিয়ে বিয়ের জায়গায়, আর ভালোবাসা ভালোবাসার জায়গায়। তুমি অনেক বড় হয়েছো, তুমি তো এটা বোঝা উচিত যে আমি তোমাকে ভালোবাসি। আর একটা কথা মনে রাখো, তুমি যদি আমার সাথে উল্টাপাল্টা করো, তোমার বস উল্টা তোমাকে বকাঝকা করবে, আর এই প্রজেক্টে ভালোভাবে কাজও হবে না। তুমি চিন্তা করে নাও তুমি কি করবে। তুমি তোমার মতো একটি গরিব মেয়েকে আমি পছন্দ করি, এটা তো অনেক। তুমি যে আমার মতো একটি লোককে পাচ্ছ, এটা তুমি শুকরিয়া আদায় করো। আমার সাথে সময় কাটাও, তাহলে তোমার লাইফ অনেক সুন্দর হবে। তখনই এখানে হান চলে আসে আর ওই ডিরেক্টরকে খুব বাজেভাবে মারে। ডিরেক্টর বলে যে আমি তোমাদের সাথে কাজ করব না। হান বলে তোর মতো চোরের বাচ্চার সাথে আমি কিভাবে কাজ করব, তুই কিভাবে এটা চিন্তা করতে পারলি? আমি তোকে দিয়ে কখনোই কাজ করাবো না, আমার কাজ আমি অন্য কাউকে দিয়ে করাবো, না হয় কাজই করাবো না। তোর সাহস কিভাবে হয় শ্যাং শ্যাং এর উপর নজর দেওয়ার? এখন তুই কিভাবে কোনো কোম্পানিতে কাজ করতে পারিস, এটাই আমি দেখব। এটা শুনে ডিরেক্টর ভয় পেয়ে যায় আর সে মাফ চাইতে শুরু করে। তখন হান তার হাত থেকে ড্রিঙ্কের গ্লাসটা নিয়ে তার মাথায় ঢেলে দেয়। তোর কপাল ভালো, তুই সময় পেয়েছিস শ্যাং শ্যাং এর সাথে শয়তানি করার। আমি যদি আগে জানতাম তোর মাথায় এত কিছু আছে, তাহলে আমি শ্যাং শ্যাংকে ছেড়ে কোথাও যেতাম না, তোকে তো আমি পুলিশের কাছে দিব। এটা বলে সে শ্যাং শ্যাংকে নিয়ে বাসায় চলে আসে। শ্যাং শ্যাংকে নিয়ে বাসায় আসার পর সে তো একদম নীরব হয়ে বসে থাকে আর বলে শ্যাং শ্যাং, আমি জানতাম না তোমার সাথে এমন দুর্ঘটনা ঘটবে। আমি যদি জানতাম তাহলে আমি তোমাকে ছেড়ে কখনোই যেতাম না। সে তাকিয়ে দেখে শ্যাং শ্যাং তো ঘুমিয়ে পড়েছে। মনে মনে ভাবে এই মেয়েটা জীবনেও সিরিয়াস হবে না, ওর সাথে এত বড় একটি ঘটনা ঘটে গেল, এই বিষয় নিয়ে আমি চিন্তা করে করে মরছি, আর দেখো কিভাবে ঘুমিয়ে আছে, আর নিজের বিছানায়ও গিয়ে ঘুমায়নি, মেকআপও রিমুভ করে ঘুমায়নি, এই মেয়েকে নিয়ে আমি কি করব। তারপর সে আলতো হাতে তার মেকআপটা ক্লিন করে দেয় আর বলে সরি, আমি জানতাম না, বিশ্বাস করো আমি যদি জানতাম তাহলে আমি 1 মিনিটের জন্য তোমাকে ছেড়ে যেতাম না। ঘুমের ঘরে হাত দিয়ে শ্যাং শ্যাংও তাকে জড়িয়ে ধরে। এখানে একটি ইমোশনাল আর রোমান্টিক সিন তৈরি হয়। হান মায়ার চোখে তাকে দেখতে থাকে। সিন শিফট হয়ে আমাদের পরদিন সকালে দেখানো হয়। দুইজন যখন হেঁটে হেঁটে অফিস যাচ্ছিল, তখন তার এক্স বয়ফ্রেন্ড চোখে পড়ে যায়। এক্স বয়ফ্রেন্ডকে দেখে শ্যাং শ্যাং তার পিছনে গিয়ে লুকায়। হানের পিছনে এমনভাবে লুকায় যাতে তার এক্স বয়ফ্রেন্ড তাকে দেখতে না পারে। এক্স বয়ফ্রেন্ড দেখে তাকে বলে আরে শ্যাং শ্যাং, তুমি আমাকে দেখে লুকাচ্ছ কেন? এখানে লুকানোর মতো তো কোনো বিষয় না, এখানে তুমি কি করছো? আর হেঁটে হেঁটে তুমি যাচ্ছ, তোমার তো এই অবস্থাই হওয়ার কথা, তুমি আমাকে ছেড়ে এসেছো তাই না? এখন দেখো তোমার বয়ফ্রেন্ড কতটা পোর আর আমি কতটা রিচ। মিং বাও বলে তুমি আমাকেই দেখো, আমি একটি কোম্পানির ডিরেক্টর আর তুমি কিছুই হতে পারোনি। তখন হান বলে আপনার ভুল বোঝাবুঝি হচ্ছে, উনি হচ্ছেন আমাদের ম্যাম, আমি আসলে আজ ভুল করে লেটে অফিস চলে এসেছি, যার কারণে উনি আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে অফিসে নিয়ে আসছেন শাস্তি দেওয়ার জন্য। ম্যাম আপনি কোন গাড়িটিতে যাবেন প্লিজ বলুন। এটা বলে সে অনেকগুলো গাড়ির চাবি দেখাতে শুরু করে। এখানে অ্যাক্টিংটা একটু বেশি হয়ে যাচ্ছিল, তবেও সে একটু ম্যানেজ দিয়ে নেয়। শ্যাং শ্যাং বলে আচ্ছা, আজ এত দামি গাড়িতে যেতে হবে না, আজ আমরা একটি নর্মাল গাড়ি নেই, নর্মাল গাড়ি নিয়ে চলে যাই, আমাদের মিটিং অ্যাটেন্ড করা হচ্ছে মূল উদ্দেশ্য, চলো চলো আমরা চলে যাই। এটা বলে সে গাড়ির দিকে রওনা হয়। হান তার দরজা খুলে দেয় আর এদিকে মিংবিয়াও মনে মনে ভাবতে শুরু করে এই কি হয়ে গেল, সে এত বড় অফিসার কিভাবে হলো। শ্যাং শ্যাং হানকে বলে স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার বাসায় সব কাজ করে দিব। সে এইভাবে তার বডিও মেসেজ করে দেয়, বলে স্যার আমি আপনার ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই ক্লিন করে দিব, প্লিজ স্যার আপনি যে এই অ্যাক্টিংটা করেছেন এই জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ, প্লিজ এভাবেই আমাকে সব জায়গায় সাপোর্ট করবেন। তখন এখানে মিংবাও চলে আসে। মিংবাওকে দেখে হান চেয়ার থেকে উঠে দাঁড়ায় আর বলে মিস আমি আপনার চেয়ারটি পরীক্ষা করে দেখেছি, আপনি এখন চেয়ারে বসতে পারেন, চেয়ারটি আপনার জন্য একদমই সেফ। তখন সিজি বলে ধন্যবাদ চেক করার জন্য।
আমিও বসবো, কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তখন সিচি তার চেয়ারে বসে আর বলে, কি প্রয়োজন বলো। তখন সে বলে, আমি তোমার সাথে দেখা করতে আসিনি, আমি মিস্টার হানের সাথে দেখা করতে আসছি। তখন সে বলে, মিস্টার হানের অনুপস্থিতিতে সবকিছু দেখাশোনা মিস্টার শিশি করে থাকে। আপনি চাইলে ডিলের বিষয়ে আমার সাথেই কথা বলতে পারবেন। আপনি তো কোম্পানির পক্ষ থেকে এসেছেন, তাই না? আপনি কি বলতে চান সরাসরি বলে ফেলুন, মিস্টার শিশি সবকিছু হ্যান্ডেল করে নেবে। এদিকে আমরা দেখতে পাই সে বলে, আপনাদের প্রোডাক্টের দামটা একটু বাড়াতে হবে, প্রোডাক্টের দাম এত কম হলে তো চলবে না। তখন হান বলে যে না, প্রোডাক্টের দাম বাড়ানো যাবে না, আমরা যদি প্রোডাক্টের দাম বাড়িয়ে ফেলি তাহলে আপনাদের লস হবে, আপনাদের প্রফিট একদমই কম হবে। তখন সে বলে, পানি খাওয়ার কথা। হান রাগে ফুলতে শুরু করে। শিশি বলে যে প্লিজ একটু পানি খাইয়েই দাও। তখন সে যায় তাকে পানি খাওয়ানোর জন্য। তারপরও তার অনেক রাগ হচ্ছিল। শিশি বলে, আমার অনেক ক্ষুধা লেগেছে, প্লিজ কিছু খাবার অর্ডার করো, আমি খাবার খেতে চাই। হান বলে, অবশ্যই ম্যাম, আমি আপনার জন্য এক্ষুনি খাবার অর্ডার করে দিচ্ছি, আপনি কি খাবেন বলুন, আপনি যা খাবেন তাই আমি অর্ডার করে দিব। তখন সে বলে যে আমি কোনো কিছুই খেতে চাই না, তারপরও কি বলবো, তোমার মন মতো কিছু অর্ডার করে দাও যেটা আমার পছন্দ, আমার পছন্দ তো তুমি খুব ভালো করেই জানো। আর এদিকে তারা দুইজন কথা বলছিল। শ্যাং শ্যাং বলে, তুমি যদি আমাদের সাথে ডিল করতে চাও তাহলে আমাদের মতো করেই ডিল করতে হবে। তখন সে বলে, হ্যাঁ আমি ডিল করতে চাই, আজ আমি এটা সাইন করিয়ে নিয়ে যেতে চাই, 2 মাসের মধ্যে আমাদের দুই কোম্পানির কন্ট্রাক্ট সাইন হতে যাচ্ছে, এখন যদি আমি সবকিছু ওকে না করি তাহলে হবে না। এদিকে হান সব স্পাইসি খাবার অর্ডার করছিল। এটা দেখে মিং বিয়াও বলে যে আপনি তো খুব ভালো করেই জানেন আমি ঝাল খাবার পছন্দ করি না, আমি ঝাল খেতে পারি না, আপনি কেন ঝাল খাবার অর্ডার করছেন। হান বলে যে আপনি ঝাল খাবার খাবেন নাকি ডিল সাইন করবেন এটা আপনার বিষয়, যদি আপনি ডিল সাইন করাতেই চান তাহলে আপনাকে ঝাল খাবার খেতেই হবে, আর যদি আপনি সাইন না করাতে চান তাহলে আপনি চলে যেতে পারেন। তখন সে বলে, আচ্ছা সমস্যা নেই, আমি ঝাল খাবার খেতে রাজি আছি। তারপর আমরা দেখতে পাই তার সামনে অনেকগুলো জাল জাল ডিশ চলে আসে। এগুলো দেখে সে তো অবাক হয়ে যায়, তারপরও সে ঝাল খাবারগুলো শেষ করে ফেলে। তার মুখের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম লাল হয়ে গিয়েছিল। তখন সে বলে যে আমরা অনেক ভালোভাবে কাজ করব, প্লিজ আপনি সাইন করে দিন। তখন শ্যাং শ্যাং বলে ওঠে, আজ তো আমার মুড নেই, কিছুদিন পর দেখা যাবে সাইন করব কি না করব। এটা শুনে তো মিং বিয়াওয়ের অবস্থা খারাপ হয়ে যায়, বলে প্লিজ সাইন করে দিন। সিন শিফট হয়ে আমাদের শ্যাং শ্যাং এবং তার বান্ধবীকে বাসায় দেখানো হয়। দুইজন বসে গল্প করছিল। শ্যাং শ্যাং এর বান্ধবী বলে, আমার মনে হচ্ছে মিস্টার হান তোকে পছন্দ করে। শ্যাং শ্যাং বলে, এটা সম্ভবই না, উনি হচ্ছেন এত বড় একজন বিজনেসম্যান আর আমি সাধারণ একজন কর্মচারী, আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হতেই পারে না। তখনই হান শিশির জন্য একটি পার্সেল নিয়ে আসে আর বলে, এটা তোমার জন্য এসেছে। তখন সে এটা খুলে দেখতে শুরু করে। তার বান্ধবী তাকে বলে, আমার মনে হয় জানিস কি, তোকে না হান অনেক পছন্দ করে। সিন শিফট হয়ে আমাদের অফিসের সিন দেখানো হয়। মিং বাও তার বসকে নিয়ে চলে এসেছিল অফিসে, বলে আপনি জানেন শ্যাং শ্যাং আমার অনেক ভালো বন্ধু, শ্যাং শ্যাং অনেক ভালো মনের মানুষ, আপনি বললেই সে সাইন করে দিবে, আর আমাকেও বলেছে সে খুব ভালোভাবেই সাইনটি করে দিবে। তখনই তারা দেখতে পায় সুপারভাইজার তাকে খুব বাজেভাবে বকাঝকা করছে, তোমার দ্বারা কি কোনো কাজ হয় না, তুমি কোনো কাজ ঠিকভাবে করতে পারো না, তুমি কেন এখানে জব করছো। এইসব শুনে তার বস তাকে বলে, তুমি এই মেয়ের সাথে আমাকে দেখা করানোর জন্য এনেছো, যে কিনা সাধারণ একজন এমপ্লয় মাত্র, তুমি কি বলেছিলে সে এখানের বস। এটা বলে সে এখান থেকে চলে যায়। মিংবাও তাকে বকাঝকা করার জন্য আসে, বলে তুমি তো বলেছিলে তুমি এখানের বস, মিথ্যা কথা কেন বললে, তুমি আমাকে কেন এতটা অসম্মান করলে, তুমি জানো আমি একটি কোম্পানির ডিরেক্টর, সাধারণ একজন এমপ্লয় হয়ে আমার উপর এভাবে তুমি টর্চার করলে, এটা কিন্তু তোমার দ্বারা ঠিক হয়নি। এটা বলে সে যখন তাকে মারতে যাবে তখনই এখানে হান চলে আসে। হান তাকে বলে, তোমার সাহস কিভাবে হয় শ্যাং শ্যাং এর উপর হাত ওঠানোর, তোমার তো অনেক বড় সাহস হয়েছে। তখন সে বলে, এও হচ্ছে একদম চোর, ও শ্যাং শ্যাং এর সাথে মিলে এইসব করেছে। তখনই তার বস এসে বলে, তুমি কি করছো, মিস্টার হানের উপর তুমি হাত তুলতে চেয়েছো, তোমার সাহস তো কম না, তুমি এইভাবে করতে গেলে তোমাকে আমি চাকরি থেকে বের করে দিব। তখন মিস্টার হান বলে যে ও হচ্ছে আমারও বস, আমি ওকে বস মানি, আমার পরে সব দায়িত্ব আমি ওকে দিয়েছি, আমি যদি ওকে দায়িত্ব দিতে পারি তাহলে তোমাদের মানতে তো কোনো প্রবলেম নেই। এই প্রজেক্টে শ্যাং শ্যাং যা বলবে তাই হবে, এই প্রজেক্টের হেড আমি তাকে বানিয়ে দিলাম, আর এই অফিসেরও হেড আমি তাকে বানিয়ে দিতে পারি।
তোমরা তার কথায় উঠবে বসবে, কেউ যদি ওর কথার বিরুদ্ধে যাও তাহলে আমার কোম্পানির সাথে ডিল করার কোনো প্রয়োজন নেই। শেং শেং যদি আমাকে না করে এই প্রজেক্টে সাইন করার জন্য, তাহলে আমি কখনোই এই প্রজেক্টে সাইন করব না। শেং শেং হানের কথা শুনে একদম কান্না করে দেয়। সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। পরের সিন আমাদের মিটিংয়ে দেখানো হয়। হান সবাইকে মিটিংয়ের জন্য ডেকেছে। মিটিং শেষে সবাই যখন উঠে যাচ্ছিল, তখন শেং শেং তার খাবারগুলো একটি বক্সে ঢোকায়। এটা দেখে ফেলে তার এক কলিগ। ইচ্ছা করে কলিগটি তাকে ধাক্কা দিয়ে বলে যে, সরি শেং শেং, তোমার খাবার পড়ে যায়নি তো, তুমি যে বেঁচে যাওয়া খাবারগুলো নিচ্ছিলে, এটা বক্স থেকে যদি পড়ে যেত তাহলে প্রবলেম হয়ে যেত। সে আসলে এইসব ইচ্ছা করেই করেছিল। হান তখন ওয়েটারকে ডেকে বলে যে, আমি আমার বেঁচে যাওয়া খাবারগুলো নিয়ে যেতে চাই, তাই আমার জন্য একটি বক্স নিয়ে আসো। তখন সে তার বেঁচে যাওয়া খাবারগুলো নিয়ে যায়, জাস্ট শুধু তাকে বাঁচানোর জন্য। পরদিন শেং শেং যখন তার অফিস থেকে বের হয়, একটি ছেলে তার হাত ধরে তার কাছে টাকা চাইতে শুরু করে। তখনই এদিকে লিং লিং চলে আসে। লিং লিংকে দেখে সে ওই ছেলেটিকে আড়ালে নিয়ে যায়। লিং লিং বলে শেং শেং কেমন একটি ছেলের সাথে রিলেশনে জড়ালো, যে কিনা তার কাছ থেকেই টাকা নিয়ে চলে। এটা শুনে হানের অনেক খারাপ লাগে। রাতের বেলায় হান তাকে জিজ্ঞাসা করে, তুমি তো কিছুদিন আগেই তোমার স্যালারি পেয়েছো, তাহলে তোমার বেতন কোথায় গেল? তুমি কেন এখন টাকার অভাবে ভুগছো? তখন সে বলে, কে বলে যে আমি টাকার অভাবে ভুগছি? আমি তো একবারও বলিনি আমার কাছে টাকা নেই। হ্যাঁ, আমার কাছে টাকা আছে। হান বলে, আমি তো শুনেছি যে তোমার কাছে টাকা নেই। বয়ফ্রেন্ড বানানোর হলে এমন বয়ফ্রেন্ড বানাও যে তোমার কাছ থেকে টাকা নিতে হয় না। তখন সে বলে যে, এটা আমার বিষয়ে আপনাকে কথা বলতে তো আমি বলিনি। হান বলে, বলনি তো কি হয়েছে, আমি তো বলতেই পারি, কারণ আমি তোমার বাড়ির মালিক, তাই আমি যে কোনো কথাই বলতে পারি। কিছুক্ষণ পর হান তার কাছে গিয়ে বলে, আমার জন্য বাজার থেকে সুশি কিনে নিয়ে আসো। শেং শেং বলে, আমি সুশি কেন কিনে আনতে যাব, তোমার সুশি তুমি নিজে কিনে আনো। হান বলে, তুমি ভুলে যেও না তুমি আমার বাসায় থাকো, তাই আমি যা বলবো তা তোমাকে করতে হবে। কিছুক্ষণ পর সে চলে যায় সুশি কেনার জন্য। সুশি কিনে এনে যখন সে তাকে দেয়, তখন হান বলে, আমার মুড নেই, আমি খেতে পারবো না, তুমি এগুলো ফেলে দাও, না হয় তুমি খেয়ে নাও। পরের সিনে শেং শেং আর তার বান্ধবী কথা বলছিল। তার বান্ধবী বলে, স্যারের কি হলো, তোর সাথে এমন ভাবে কথা বলছে? তখন শেং শেং বলে, আমি নিজেও জানি না ওর কি হয়েছে, আমার সাথে এমন ব্যবহার করছে কেন, উনি তো আমার সাথে কখনো এমন ব্যবহার করেন না। পরের সিন অফিসের দেখানো হয়। যে প্রোডাক্টগুলো তাদের অ্যাডভার্টাইজ করার কথা ছিল, ওই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে না। সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। শেং শেং বলে, কি বলো এসব? তখন লিং লিং বলে ওঠে, আমি খুব ভালো করেই জানি প্রোডাক্ট কোথায় আছে। সে গিয়ে শেং শেং এর ড্রয়ার খুলতে চায়। শেং শেং বলে, আমার ড্রয়ার খুলতে যাচ্ছ কেন? আমাকে কি তোমার চোর মনে হয়? তখন সে প্রোডাক্টগুলো বের করে দেখায় যে, দেখো এই প্রোডাক্টগুলো শেং শেং এর কাছে পাওয়া গিয়েছে, তার মানে হয়তো শেং শেং এগুলো চুরি করেছে। শেং শেং এটা শুনে কিছুটা অবাক হয়ে বলে, এগুলো আমি গিফট পেয়েছি, এটা তোমার ভুল ধারণা, আমি চুরি করেছি, এটা আমাকে গিফটে দেওয়া হয়েছে। শেং শেং যতই তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তারা কোনোভাবেই বোঝার চেষ্টা করে না। তখনই এখানে হান চলে আসে। হান বলে, আমি খুব ভালো করেই জানি কে কি চুরি করেছে কি না করেছে। শেং শেং এটা কখনোই চুরি করতে পারে না, কারণ শেং শেংকে এটা গিফট করা হয়েছে, তাও আমি খুব ভালো করেই জানি। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। শেং শেং গিয়ে ওই লোকটির সাথে কথা বলেছিল, তারপর জানতে পারে ওই লোকটি তার বয়ফ্রেন্ড না, তার মায়ের অপারেশনের জন্য সে তার কাছ থেকে টাকা নিয়েছিল। হান লোকটিকে টাকা দিয়ে বলে, তোর যা প্রয়োজন এই কার্ড থেকে টাকা নিয়ে নিবি, কিন্তু একটা কথা মনে রাখবি, তুই আজকের পর থেকে কখনোই শেং শেং এর আশেপাশে ঘুরতে পারবি না, তোকে যদি আমি শেং শেং এর আশেপাশে দেখি তাহলে খুন করে ফেলবো। লোকটিকে কিভাবে সে জানলো, এটার প্রশ্নের উত্তরও সে আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখায়। যখন শেং শেং আর তার বান্ধবী এই বিষয় নিয়ে কথা বলছিল, শেং শেং বলে, আমি তাকে সত্যটা বলতে পারবো না, আমি যদি তাকে সত্য কথা বলে দেই সে আমাকে নিয়ে কি চিন্তা করবে এটা আমি জানি না, তাই আমি তাকে কিছুই বলতে রাজি না। আমি যদি তাকে সবকিছু বলে দেই সে আমার বিষয়ে কি চিন্তা করবে। হান বাহির থেকে সবকিছু শুনছিল। হান এই জন্যই তাকে দিয়ে ওই দিন সুশি আনিয়েছিল, যাতে সে ওই সুশিগুলো এনজয় করতে পারে। আসলেই শেং শেং অনেক এনজয় করে সুশিগুলো খাচ্ছিল। এটা দেখে হান অনেক খুশি হয়ে যায়। হান আসলে তার জন্যই এইসব করেছে। এদিকে হান খুব ভালো করেই জানতো যে শেং শেং তার স্কিন নিয়ে কতটা সেন্সিটিভ, তাই সে তার বান্ধবীর মাধ্যমে তার শেং এগুলো রাখতে রাজি হবে না। এখন সিন বর্তমান প্রোডাক্টগুলো লিং লিং এর ব্যাগ থেকেই পাওয়া যায়। লিং লিং সাথে সাথেই তার কাছে মাপ চাইতে শুরু করে, বলে, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। বিষয়টি নিয়ে অফিসের সবাই কথা বলতে শুরু করে। কাকে চোর বানাতে চেয়েছিল এখন নিজেই চোর হয়ে গেল। এদিকে হানকে দেখানো হয়। হান বলে,
তুমি যদি শুধুমাত্র চুরি করতে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতাম। তুমি একজন নির্দোষকে দোষী বানিয়েছো, তার মানে তুমি বুঝতে পারছো তুমি কত বড় ভুল করেছো। আমি পুলিশ ডাকছি, পুলিশ এখনই এসেছে। পরের সিনে আমাদের শ্যাং শ্যাং এবং হানকে দেখানো হয়। শ্যাং শ্যাং হানকে বলে, থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে এত সাপোর্ট করেন, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আপনার ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না। হান বলে, তোমার যে কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি তোমার যে কোনো প্রবলেমে সবার আগে দাঁড়াতে চাই। তোমার সব সমস্যা আমি সমাধান করে দিব। যদি আমি সমাধান না করতে পারি তাহলে আমি আমার নিজের আড্ডা দিচ্ছিল। তখনই এখানে শ্যাং শ্যাং চলে আসে। শ্যাং শ্যাং তাকে আজ প্রপোজ করতে চাচ্ছিল, তবে সে করতে পারে না। এদিকে সিন বর্তমানে চলে আসে। ফ্যান্সি এবং শ্যাং শ্যাংকে একসাথে আমরা দেখতে পাই। তারা অনেক সুন্দর করে এডের শুট করছিল। তাদের দুইজনকে এত কাছে দেখে খুব বেশি রেগে যাচ্ছিল হান। শুটিং এর মধ্যেখানে হান কিভাবে তাদের অ্যাক্টিং বন্ধ করবে এটাই চিন্তা করে পারছিল না। সে বারবার শুধু বলছিল, তাদেরকে আলাদা করা দেখে সে অনেক খুশিও হয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আপনি তো একদম ফার্স্ট ক্লাস। এদিকে যখন তার শুটিং শেষ হয় তার অ্যাক্টিং দেখে প্রত্যেকটি মেয়ে বলছিল, ওয়াও ও দেখতে এত সুন্দর, এত প্রিটি, এত কিউট। এই কথাগুলো শুনে হানের আরও মেজাজ গরম হচ্ছিল। সে মনে মনে ভাবে, আমি কি দেখতে কম সুন্দর, আমার দিকে কেউ নজর দেয় না। তখন সে সব মেয়েদেরকে বলে, এই মেয়েরা তোমরা এখান থেকে চলে যাও। রাতের বেলায় হান ওয়াশরুমে বসে থাকে। সে চিন্তা করে কিভাবে সে সুন্দর হবে। তাই সে শ্যাং শ্যাং এর ক্রিমটা ইউজ করার কথা চিন্তা করে। বাহির থেকে শ্যাং শ্যাং তাকে ডাকছিল, বলছিল, এতক্ষণ ওয়াশরুমে কি করছেন আপনি, প্লিজ স্যার বেরিয়ে আসুন। তখন সে বলে, হ্যাঁ এক্ষুনি আসছি। যখনই সে ওয়াশরুমের দরজা খুলে শ্যাং শ্যাং তার ক্রিম এখানে দেখতে পায়। বলে, স্যার আপনি কি এই ক্রিমটা অ্যাপ্লাই করছিলেন? তখন সে বলে, আমি তোমার ক্রিম ইউজ করতে যাব কেন বলো তো। পরদিন সকালে হান তার অফিসের জন্য রওনা হয়। সে আর তার ম্যানেজার কাজ ঠিকভাবে করো। ফ্রান্সি বলে, দেখো আমি শ্যাং শ্যাংকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। স্কুলে থাকা অবস্থায় তাকে আমি ভালোবাসতাম, কিন্তু তাকে কখনোই আমি এই কথাটি বলতে পারিনি। আজ থেকে 4 বছর কেটে গিয়েছে, কিন্তু আমি এক মুহূর্তের জন্য শ্যাং শ্যাংকে বলতে পারিনি। তুমি কি বলছো আমি শ্যাং শ্যাংকে ভুলে যাব? এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। শ্যাং শ্যাং যখন তাকে বলতে এসেছিল তখন সে তার কথা শুনতে পায়নি। সে যখন শ্যাং শ্যাং এর পিছু পিছু যায় তার ম্যানেজার তাকে আটকে বলে, তুমি এটা কখনোই করতে পারো না। 4 বছর তুমি আমাদের সাথে ডিলে আবদ্ধ হচ্ছ, আমাদের কোম্পানির সাথে। তুমি যদি এই রুল ভাঙো তাহলে তোমাকে 2 মিলিয়ন টাকা পে করতে হবে, না হয় তোমাকে কারোর সাথে রিলেশনে জড়ানো যাবে না। 4 বছর পর যখন তোমার এটা শেষ হয়ে যাবে তখন তুমি যা মন চায় তা করতে পারো। এই জন্য আসলে মূলত সে প্রপোজ করতে পারেনি। সে এখন বলে, আমি এখন তাকে প্রপোজ করতে চাই, আমার লাইফ পার্টনার বানাতে চাই। এক মুহূর্তের জন্য আমি শ্যাং শ্যাংকে বলতে পারিনি। এটা শুনে রেগে যায় হান। তখনই এখানে শ্যাং শ্যাং চলে আসে। শ্যাং শ্যাং ফান্সিকে দেখে অনেক খুশি হয়। ফান্সি তাকে বলে, আমার সাথে কি ডিনারে যাবে? শ্যাং শ্যাং কি বলে, এটা আমাদের দেখানো হয় না। তবে হান অনেক রেগে এখান থেকে চলে যায়। হান রুমে বসে বসে কাজ করছিল। এদিকে মেকআপ করছিল লুবেন। লুবেন বসে বসে মেকআপ করলে হান জিজ্ঞাসা করে, তুমি কি কোথাও যাবে? লুবেন বলে, হ্যাঁ আমি একটু বাহিরে যাব। লুবেন তাকে বলে, একটু সাবধানে থাকতে পারো না? তোমার হুট করে ঠান্ডা লেগে যায়, আর ভালো কাপড় চোপড়ও তো পরতে পারো, শীত যেহেতু পড়েছে। তখন হান বলে, আচ্ছা আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি কোথায় যাবে তুমি চলে যাও। আর লুবেন বলে, হ্যাঁ আমি তো চলে যাব তা তো ঠিক, কিন্তু তোমাকে বলে যাচ্ছি নিজের খেয়াল রাখবে। হান বলে যে, তার মানে কি তুমি কখনো আসবে না? এদিকে আমাদের ফান্সিকে দেখানো হয়। ফান্সি মূলত লুভিং এর জন্য অপেক্ষা করছিল। পিছন থেকে কেউ ডাক দিলে সে মনে করে হয়তো লুভিং। এদিকে হান লুভিনের পিকচারগুলো দেখে তাকে মনে করছিল, আর মনে মনে ভাবছিল লুভিন হয়তো এখন ফান্সির সাথেই আছে। তখনই বাসায় লুভিং চলে আসে। হান লুভিংকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে আর এত তাড়াতাড়ি ফিরে আসলে কিভাবে? এখান থেকে সিন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ফান্সি যখন লুভিনকে প্রপোজ করে তখন সে বলে, আমি তোমার এই প্রপোজাল রাখতে পারবো না, কারণ আমি অন্য কাউকে পছন্দ করি। আমি হানের সাথে থাকলে আমার কখনো খালি পেটে ঘুমাতে হবে এই বিষয় নিয়ে চিন্তা করতে হয় না। একদিন যখন আমি নুডলস খাচ্ছিলাম তখন সে আমার জন্য রান্না করা খাবার রেখে বলে গিয়েছিল যে আমার খাওয়ার পর কিছু খাবার বেঁচে গিয়েছে, তুমি এগুলো খেয়ে নিতে পারো। রান্নাঘরে গিয়ে আমি দেখতে পাই আমার জন্য সে খুব সুন্দর করে খাবার সাজিয়ে রেখেছিল।
তার মানে এতে বোঝা যায় সে থাকা অবস্থায় আমি কখনোই খালি পেটে ঘুমাতে পারবো না। তাছাড়াও আমার এটা চিন্তা করতে হয় না, আমি যখন অসুস্থ হব তখন আমার খেয়াল রাখার মতো কেউ থাকবে না। কারণ হান যখন আমার সাথে থাকে তাহলে আমার অসুস্থ হলেও কোনো চিন্তা থাকে না। সে আমার খুব ভালোভাবেই খেয়াল রাখতে পারে। সে আমাকে খুব ভালোভাবেই বুঝে। তার সাথে থাকলে আমি সবসময় হ্যাপি ফিল করি। তাই আমি সারা জীবন ওর সাথেই থাকতে চাই। ফাংশি যখন পিছন ফিরে তাকায় তখন দেখতে পায় এটা আসলে তার একজন ভক্ত ছিল। মেয়েটি তাকে দেখে অনেক খুশি হয়ে একটি অটোগ্রাফ চায়। আর ফাংশি এইসব মনে করতে করতে একটু আপসেটও হতে থাকে। সে ভাবে যে আমি কার জন্য অপেক্ষা করছি, সে তো আসবেই না। এদিকে লোভেন হানের জন্য ঔষধ নিয়ে চলে আসে। হান তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? লোভেন বলে, তোমার যে ঠান্ডা লেগেছে তাই তোমার জন্য ওষুধ আনতে গিয়েছিলাম। হান বলে, আমি তো মনে করেছিলাম তুমি ফান্সির সাথে দেখা করার জন্য গিয়েছো। লোভেন বলে, না, আমি ফান্সির সাথে দেখা করতে যাইনি। হান বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এটা বলে সে দৌড়ে গিয়ে তাকে কিস করতে শুরু করে। লোবেন এতে অনেক খুশি হয়ে যায়, কারণ লোবেন এমনটাই চাইতো। এখন দেখার বিষয় তারা অফিসে কিভাবে ম্যানেজ করবে। অফিসে যখন লোবেন তার জন্য কফি নিয়ে আসে তখন সে কফি পান করে আর সাথে সাথে তাকে টাকাও পেড করে দেয়। লোবেন বলে, হান তুমি আমাকে টাকা দিচ্ছ কেন? হান বলে, আমি তোমাকে টাকা এই জন্য দিচ্ছি কারণ আমরা আমাদের অফিসিয়াল লাইফ প্লাস পার্সোনাল লাইফ দুইটাকে আলাদাভাবে রাখতে চাই। আমি চাই না আমাদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কখনো এক হোক। বাসায় আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ যাই থাকি, অফিসে আমি হচ্ছি তোমার বস আর তুমি হচ্ছ আমার একজন এমপ্লয়ি। এইভাবেই আমরা কাজ করব। তখন লুভেন বলে, হ্যাঁ স্যার, আপনি আমার মনের কথা বলেছেন। আমিও এমনটা চাই যে অফিস আর বাসায় আমরা দুইজন আলাদাভাবেই থাকি। এই জন্য আমাকে আপনি কোনো স্পেশাল সুবিধা দিতে পারবেন না বা আমিও আপনার কাছ থেকে কোনো স্পেশাল সুবিধা নিব না। আমরা দুইজন এইভাবেই কাজ করে যাব। হানের অ্যাসিস্ট্যান্ট লুভেনের কাজ দেখছিল তাকিয়ে তাকিয়ে। এদিকে লুভেন যেহেতু কাজ করছিল, হানও আর বাসায় যায় না। হানের অ্যাসিস্ট্যান্ট গিয়ে তাকে বলে যে স্যার, এই ফাইলটি আপনি এই নিয়ে 57 বার দেখে ফেলেছেন। আর কতবার একটি ফাইল দেখবেন? আপনি অযথা এই ফাইল দেখছেন তাই না? আপনি লুভেনের জন্য অপেক্ষা করছেন। হান বলে যে না, আমি লুভেনের জন্য অপেক্ষা করছি না, আমি আমার কাজ করছি, তাই তুমিও তোমার কাজ করো, অযথা কথা বলো না। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার, সুপারভাইজার লোভেনকে এক্সট্রা কাজ দিয়ে রাখে, তাই লোভেনের বাসায় ফিরতে দেরি হয়। হান বলে, ও আচ্ছা, তার মানে এটা হচ্ছে মূল কারণ। আমি এটার আজই সমাধান করে দিচ্ছি, তুমি ওই সুপারভাইজারকেই চেঞ্জ করে দাও। এখান থেকে সিন শিফট হয়ে পরদিন সকালে আসে। লুবেন যখন অফিসে আসে তখন তার কলিগ তাকে বলে, তোমাকে এখন আর এক্সট্রা কাজের প্রেশার দেওয়া হবে না, আমাদের বস সবকিছু ঠিক করে দিয়েছে। লুবেন খুব ভালোভাবেই বুঝতে পারে হান এই কাজটি কেন করেছে। সে হানের কাছে গিয়ে বলে, তুমি আমাকে বলেছিলে এক্সট্রা সুবিধা দিবে না, তাহলে আমাকে কেন দিলে, এটার উত্তর দাও। তখনই আমরা দেখতে পাই যে ওই জায়গায় অন্য একটি লোক চলে এসেছে। অন্য লোককে দেখে হান এখান থেকে কথা না বলে চলে যায়, কারণ তারা কোনোভাবেই অফিসে বসতে দিতে চাইতো না যে তারা রিলেশনে আছে। কিছুক্ষণ পর আমরা লুভেনকে দেখতে পাই, যে কিনা পিরিয়ডের ব্যথায় একদম চুপচাপ বসেছিল। তার ফ্রেন্ড এসে তাকে গরম পানি দিয়ে বলে, এই গরম পানিটা খেয়ে নাও, তোমার একটু বেটার ফিল হবে। সাথে সাথেই হান এটা শুনে অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে যে আজ যাদের পিরিয়ড তাদেরকে সবাইকে ছুটি দেওয়া হোক। মেয়েদের জন্য স্পেশালি মাসে 7 দিন ছুটি রাখা হলো, যখন তাদের পিরিয়ড থাকবে তখন তারা অফিসে আসতে হবে না। লুভেনকে যখন এই কথাটি এসে তার কলিগ বলে, লুভেন খুব ভালোভাবে বুঝতে পারে যে এই কাজটি হান করেছে। তখন সে আবারও হানের কাছে এসে বলে, তুমি বলেছিলে আমাকে স্পেশাল কোনো সুযোগ সুবিধা দিবে না, তাহলে তুমি এখন আবার কেন এই ঘটনাটি ঘটালে? হান বলে, আমি তোমাকে স্পেশালি কোনো কিছু করিনি, আমি সব উমেনকে রেসপেক্ট করি তাই এই কাজটি করেছি। পরদিন আমরা হানকে দেখতে পাই, সে খুব সুন্দর করে নাস্তার টেবিল সাজিয়ে বসেছিল। তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, আমার জন্য একটি রেড ভেল নিয়ে আসো। হান সব কিছু স্পেশালি লোভেনের জন্য তৈরি করেছিল, কারণ তাদের আজ 1 মাস পূর্ণ হয়েছে। লোভিন আসার পর হান যখন এই কথাটি বলে, লোভিন বলে, ও নো, আমি তো ভুলেই গিয়েছিলাম এই ঘটনাটি। আচ্ছা, আমার তো আজ কাজ আছে, আজ হবে না, আমি সন্ধ্যার দিকে এসে তোমার সাথে ডিনার করে নিব। আজ আমার প্রজেক্টের অনেকগুলো কাজ আছে, আমার বাইরে এখনই যেতে হবে। প্লিজ তুমি কোনো কিছু মনে করো না, আমি এখন চলে যাই, পরে এসে না হয় তোমার সাথে ডিনার করে নিব। হান বলে যে এই কাজ তোমাকে করতে হবে না, আমি চেঞ্জ করে দিব। কিন্তু সে কোনো কিছু না বলেই এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দরজায় নক করলে হান যখন দরজা খোলে তখন দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্ট এসেছিল তার জন্য রেড ভেল নিয়ে।
তখন সে মনে মনে ভাবছিল হয়তো লুভেন ফিরে এসেছে, কিন্তু লুভেন না। তার অ্যাসিস্ট্যান্টকে দেখে তার মন খারাপ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার কি হয়েছে? তখন সে বলে, এই ঘটনা। লুভেনের সাথে আমি সময় কাটানোর জন্য এত কিছু তৈরি করলাম, কিন্তু লুভেনের সাথে আমার সময়ই কাটানো হলো না। দেখো তো আজও লুভেনের কাজ আছে। এদিকে আমরা লুভেনকে দেখতে পাই। লুভেন সবার কাছে একটি করে কাগজ দিয়ে বলছিল এই ফর্মটি পূরণ করে দিতে, আর প্রোডাক্টগুলো তাদের কেমন লাগে এটা জানানোর জন্য। লুভেন একটি ক্রিমের প্রচারের জন্য মূলত বাইরে এসেছিল। সে সবার কাছে একটি ক্রিম দিচ্ছিল আর তাদেরকে দিয়ে একটি ফর্ম ফিল আপ করে রাখছিল। এই ফর্মে তাদের নাম্বার দিবে, কিছুক্ষণ পর তারা জানাবে এই প্রোডাক্টটি ভালো না খারাপ। তখন তার ওয়াশরুম চাপলে সে ওয়াশরুমে গিয়ে দেখতে পায় একটি লোক মেয়ে সেজে তার ভিডিও করছে। এটা মূলত পাবলিক টয়লেটে এই লোকটি এই কাজগুলো করে থাকে, আর তারপর ওই ভিডিওগুলো অনেক দামে সেল করে। লুভেন যেহেতু এটা দেখে নিয়েছিল, এই লোকটিকে ছাড়ার মেয়ে তো লুভেন ছিল না। সে লোকটিকে দৌড়াতে শুরু করে আর কাড়াকাড়ি করে বলতে থাকে যে তুই কি আমার ভিডিও করেছিস, আমার ভিডিওর চিপটা দিয়ে দে। তখন লোকটি চিপ দেওয়ার জন্য রাজি হয় না। এক পর্যায়ে লোকটি তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। যেহেতু এই লোকটি অনেক শক্তিশালী ছিল, তার সাথে লুভেন পেরে ওঠে না। তখনই এখানে এন্ট্রি হয় হানের। হান তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওই লোকটিকে খুব বাজেভাবে মারায়, আর তার কাছ থেকে টাকা ওই চিপ বা যেটা দিয়ে সে ভিডিও করেছিল ওই ভিডিওটা নিয়ে নেয়। লুভেন হানকে বলে, আমি আমার প্রত্যেকটি কাজ খুব সুন্দরভাবে করতে পারি, তোমাকে আসার জন্য তো আমি বলিনি, তুমি কেন এলে? হান বলে, আমি এসেছি আমার গার্লফ্রেন্ডকে দেখার জন্য। তার যদি কোনো বিপদ হতো তাহলে আমি নিজেকে কী জবাব দিতাম। এখানে মোটামুটি একটি রোমান্টিক সিন তৈরি হয়। এখানে আমরা বুঝতে পারি আসলে হান লুভেনকে অনেক বেশি ভালোবাসতো। লুভেন এটা বুঝতে পারলেও সব সময় স্বীকার করতে চাইতো না। কিছুক্ষণ পর আবারও আমরা লুভেনকে দেখতে পাই। লুভেন তার প্রোডাক্টগুলো মানুষকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কেউ এই প্রোডাক্টগুলো নিতে রাজি হয় না। তখন হান করে কি, সে কিছু টাকা নিয়ে লোকগুলোকে টাকা দিতে শুরু করে। বলে, আপনারা ওই মেয়ের কাছ থেকে এই প্রোডাক্টটি নেবেন, এর বিনিময়ে 500 টাকা করে পাবেন। এইভাবে সে এই প্রসেসিংটি সাজায়। একের পর এক লোকের কাছে গিয়ে সে টাকা বিলি করতে থাকে আর বলে, ওই মেয়ের কাছে যান, ওই প্রোডাক্টটি কিনে নিয়ে আসুন বা ওই প্রোডাক্টটি আপনারা ইউজ করে দেখুন, ফর্মটি ফিল আপ করে দিয়ে আসবেন, না হয় আমি আপনাদের টাকা দিব না। এইভাবে টাকা দিয়ে সে লুভেনের প্রত্যেকটি ফর্ম শেষ করার চেষ্টা করে। এক পর্যায়ে লুভেনের সবটি ফর্ম শেষ হয়ে যায়। লুভেন হানের কাছে আসে আর বলে, এখনও আমাদের হাতে সময় আছে, চাইলে এখনও আমরা আমাদের 1 মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারি। হান লুভেনকে কোনো কিছু না বললেও লুভেন খুব ভালোভাবে বুঝতে পারে এই কাজটা হান করিয়েছে। লুভেন বলে, তুমি আমার সাথে সময় কাটানোর জন্য এত কিছু করবে তা আমি কল্পনাও করতে পারিনি, তবে ধন্যবাদ আমার কাজটা শেষ হওয়ার জন্য। হ্যাঁ চলো আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করি। এটা বলে সে হানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। এখানে আসলে অনেক রোমান্টিক একটি সিন তৈরি হয়। হান আর লুভেন ডিনার করার জন্য তাদের রুমে চলে আসে। খাবার ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই হান বলে, তুমি একটু রেস্ট করো, আমি খাবারগুলো গরম করে নিয়ে আসি, তারপর আমরা খাবার খাবো। হান খাবার করার জন্য যায় আর লুভিন এদিকে ঘুমিয়ে পড়ে। হান যখন রুমে ফিরে তখন দেখতে পায় লুভিন ঘুমিয়ে পড়েছিল। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, আমাদের কোম্পানিতে এই পুরো 1 মাস যে কাজগুলো চলছে ওইগুলোকে 1 মাস পরে করে দাও, আমি এই 1 মাস ছুটি চাই। লুভেন বলে, ছুটি কেন চাও? আমি তো ছুটি চাই না, তুমি আমাকে রেস্ট দেওয়ার জন্য ছুটি চাও তাই না? তখন সে বলে, না, আমি তোমাকে রেস্ট দেওয়ার জন্য না, নিজে রেস্ট করার জন্য, তোমাকে রেস্ট দেওয়ার জন্য, সাথে আমাদের পার্সোনাল সময় কাটানোর জন্য আমি এই কাজটি করেছি। তারপর সে তাকে কিস করে। পরদিন সকালে লুভেন তার বোনের সাথে দেখা করানোর জন্য হানকে নিয়ে যায়। তার বোন তার পরিচয় দেয়। এখানে লুভেনের বোন হানকে গরিব মনে করে তার সাথে ভালোভাবে কথাই বলে না, তাকে অনেক ভালোভাবে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। বলে, বসো, তোমাদের সাথে কথা আছে। সে লুভেনকে নিয়ে তার কাছে বসায় আর বলে, তোমার পছন্দ আমার তো পছন্দ হয়নি, তারপরও কি আর করার, তুমি যেহেতু পছন্দ করেছো তাই আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই। তখন সে তাকে অদ্ভুত ধরনের প্রশ্ন করতে শুরু করে। তারপরও হান তার প্রশ্নগুলোর খুব সুন্দরভাবে উত্তর দেয়, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তার এইভাবে পছন্দ হচ্ছিল না। সে বারবার হানকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করছিল। তখন হান বলে, তুমি কিসে জব করো? সে তার জবের স্থান বলতে চায় না, তারপরও বাধ্য হয়ে সে তার জবের স্থান বলে দেয়। হান জানতে পারে মেয়েটির কাছে জব নেই, যার কারণে সে বলে, ও তোমার কাছে জব নেই, তো তুমি এক কাজ করো, আমার কোম্পানিতে জয়েন করে নাও, তুমি জাস্ট লুভেনকে দেখে রাখবে, তাছাড়া তোমার আর কোনো কাজ নেই। এটা শুনে সে অবাক হয়ে যায় আর বলে, স্যালারি কত?
তখন সে স্যালারির অ্যামাউন্ট বললে সে তো আরও অবাক হয়ে যায়, কারণ এত টাকা স্যালারির জব সে কখনো কল্পনাই করতে পারেনি। এত টাকা শোনার পর সে দুম করে রাজি হয়ে যায়, বলে আমি জব করব, এখন থেকেই আমি জব জয়েন করছি। লুভেনের কি কি প্রয়োজন সে জিজ্ঞাসা করতে শুরু করে। এখানে লুভেন হাসতে শুরু করে। লুভেন বলে, বোন তুইও হানের টাকার কাছে বিক্রি হয়ে গেলি। তখন তার বোন বলে, না আমি ওর টাকার কাছে বিক্রি হইনি, আমি এতক্ষণ ধরে নোটিস করছিলাম ও তোর কিভাবে খেয়াল রাখছিল। তোর কি পাগলি একদমই মনে নেই তোর এক্স বয়ফ্রেন্ড তোর সাথে কি কি করেছে? যখন তোর বাসা চেঞ্জ করার সময় ছিল, তুই তোর নিজের জিনিসপত্র একা টেনে নিয়ে গিয়েছিস, সে তোকে একদমই হেল্প করেনি। গাড়ি থেকে যখন তুই বলেছিস এসে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, সে তোকে উত্তর দিয়েছে সে এখন খাবার খেয়েছে, কোনো কিছুই সে উঠাতে পারবে না। বাধ্য হয়েও তোর নিজের কাজগুলো নিজেকেই করতে হয়েছে। তুই একটু চিন্তা করে দেখ হান তোকে কতটা খেয়াল রাখছে। যখন তুই তার কাছ থেকে টিস্যু পেপার চাইলি তখন সে নিজে তোর মুখটি পরিষ্কার করে দিয়েছে, সাথে তোর প্রত্যেকটি জিনিসের খুব সুন্দরভাবে খেয়াল রাখে। এগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। তোর আগের বয়ফ্রেন্ড তোকে একদমই কেয়ার করতো না, কিন্তু হান তোর অনেক ভালোভাবে খেয়াল রাখে। আমি বিশ্বাস করি তুই হানের সাথে অনেক ভালো থাকবি, তোর লাইফ অনেক সুন্দরভাবে কাটবে। তাই তোকে বলে দিচ্ছি তুই হানের সাথেই থাকবি। হান কিছুক্ষণের জন্য বাহিরে গিয়েছিল, সে বাহির থেকে ফেরার সময় লুবিনের বোনের জন্য কিছু গিফট নিয়ে আসে। গিফট দেখে তো সে অনেক খুশি হয়ে যায়, বলে হান তোমাকে মানতে আমার কোনো প্রবলেম হবে না, তুমি অনেক ভালো মানুষ। আমার বোনটা অনেক নাদান, সে কোনো কিছু ভালোভাবে বুঝতে পারে না, তুমি প্লিজ ওর খেয়াল রাখো। তখন তারা দুই বোন বলে যে আমরা একটু ড্রিঙ্ক করতে চাই। হান বলে তোমরা ড্রিঙ্ক করো, আমি সবকিছু ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। তবে লুবেন আমি তোমার সাথে কিছু করতে পারবো না, কারণ আমার কাছে এখন টাইম নেই, একটি ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে। লুবেন মূলত এখানে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য এসেছিল। সে তার সাথে লুবেনকেও এনেছিল। তার এক বন্ধু যখন ড্রিঙ্ক শেষ হয়ে যায় লুবেনকে বলে, এই ইউ, তুমি গিয়ে আমার জন্য ড্রিঙ্ক নিয়ে আসো। এটা শুনে হানের মেজাজ গরম হয়ে যায়। লুবিন উঠতেই যাবে, হান তাকে আটকে ফেলে। হান তার বন্ধুকে বলে, তোর যদি ড্রিঙ্ক করার ইচ্ছা থাকে তাহলে তুই নিজে নিয়ে খাবি, অন্যকে কেন বলবি তোকে এনে দেওয়ার জন্য। এটা বলে লুবিনকে নিয়ে চলে আসে হান। লুবিন তাকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করলে? তখন সে বলে, আমার সামনে তোমাকে কেউ অপমান করবে এটা কখনো হতেই পারে না। পরদিন সকালে লুবেনের কাছে তার এক বান্ধবী কান্না করতে করতে আসে, বলে, লুবেন আমার ব্রেকআপ হয়েছে, আমার বয়ফ্রেন্ড আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। লুবেন বলেন, নো প্রবলেম, তুমি চিন্তা করো না, তুমি আমার বাসায় থাকতে পারো। তখন তার ফ্রেন্ড বলে, তোমার বাসা তো অনেক বড়, তুমি এই বাসাটা কত দিয়ে কিনেছো? তখন সে বলে, বাসাটা তো আমার না, আমি তাই বলতে পারবো না, বাসাটা হচ্ছে আমার বয়ফ্রেন্ডের। ওই দেখো আমার বয়ফ্রেন্ড, ও একটি মিটিং অ্যাটেন্ড করছে। তখন তার বান্ধবী শিমলাও বলে, ওয়াও তোমার বয়ফ্রেন্ড তো অনেক হ্যান্ডসাম দেখতে, ও তো মিডিয়া কোম্পানির সিও তাই না? তখন লুবেন কি বলবে কিছুই বলে না। এখানে আমরা বুঝতে পারি যে তার বান্ধবীর নিয়ত কিছুটা খারাপ ছিল। যখন তারা বসে টিভি দেখছিল তখন তার বান্ধবী কাছে এসে বসে হানের খাওয়া জুসটি খেয়ে নেয়। এতে হানের কিছুটা বিরক্ত বোধ হলেও সে কিছু বলে না। তারপর তার বান্ধবীও উঠ করে বলে যে আমি ভুল করে খেয়ে নিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। হান লুবেনের বান্ধবীর খাওয়া জুসটি একটি ডাস্টবিনে ফেলে দেয়, এতে তার অনেকটাই খারাপ লাগে। এদিকে আমরা দেখতে পাই তারা দুইজন বসে অনেক মজা করেই টিভি দেখছিল। হান লুবেনের খাওয়া জুসটি বারবার খাচ্ছিল। যখন তারা খাবার খাওয়ার জন্য বসে তখন আমরা দেখতে পাই শিমলাও ইচ্ছা করে হানকে খাবার তুলে দিচ্ছিল। এই বিষয়টা হানের একদমই পছন্দ হয় না, সে কিছুটা বিরক্ত ফিল করতে থাকে। সে কি বলবে লুবেনের জন্য সে কিছু বলতেও পারে না। তখন সে বিরক্ত হয়ে লুবেনকে বলে, লুবেন তুমি ভালোভাবে খাবার খাও, আমার পেট ভরে গিয়েছে, আমি এখন চলে যাচ্ছি। লুবেন তাকে বলে, তুমি তো কোনো খাবারই খাওনি, খাবার না খেয়েই উঠে পড়বে? এখানে আমরা তো খুব ভালোভাবেই বুঝতে পারি আসলে হান কেন খাবার খাচ্ছিল না। হান এখান থেকে উঠে চলে যায়। শিমলাও কিছুটা বুঝতে পারে, তারপরও সে হাল ছাড়ে না, মনে মনে বলে ওকে আমি কোনোভাবেই ছাড়বো না। হানের ড্রেস আপ পরে সে হানের সামনে এসে বলে, তুমি রাগ করোনি তো? আমি তোমার শার্টটা পরে নিয়েছি, কারণ আমার কাপড় নেই, আমি কাপড় আনতে ভুলে গিয়েছি। হানের অনেক খারাপ লাগলেও সে কিছু বলতে পারে না, শুধুমাত্র লুবেনের জন্য। সে লুবেনের কাছে গিয়ে একটি চাবি দিয়ে বলে, এটা হচ্ছে একটি হোটেলের চাবি, তুমি তোমার বান্ধবীকে দিয়ে দিও, তাকে বলো এখন থেকে যেন সে হোটেলে থাকে, আমার বাসায় আমার সাথে কেউ থাকবে এটা আমার পছন্দ না।
তোমার আর আমার সময় কাটাতে প্রবলেম হয়, তাই তুমি তোমার বান্ধবীকে এই হোটেল রুমটি দিয়ে দাও। এখানে ও সারা জীবনই চাইলে থাকতে পারবে, আমি ওর সব খরচ দেব। শিমলাও হানকে কিছু পিকচার দেখিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি, আর লুভেন দেখো আমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনে জড়িয়ে আছে। মূলত এই জন্য আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। লুভেনকে তো তুমি এখন চিনছো, লুভেন সবসময় এরকম। সে বড়লোক দেখে ছেলে পটায়, রিলেশন করে, কিছুদিন পর ওদেরকে ছেড়ে চলে যায়। এটা হচ্ছে লুভেনের আসল চরিত্র। আমি তো লুভেনের ছোটবেলার বন্ধু, তাই আমি ওর সম্পর্কে সবকিছু জানি। হান এইসব শোনার পর মনে মনে কিছুটা বিরক্তই হচ্ছিল। হান কিছু না বলেই এখান থেকে উঠে চলে যায়। শিমলাও মনে মনে অনেক খুশি হয়, সে মনে করে এখন হয়তো হান তার হয়ে যাবে। তখনই বাসায় লুভেন চলে আসে। লুভেন শিমলাওয়ের সাথে কথা বলে, তখনই তার নজর যায় ওই পিকচারগুলোতে। সে দেখে বলে, তুমি এইসব করেছো তাই না? তুমি ফার্স্টে আমাকে বলেছো তোমার বয়ফ্রেন্ড তোমাকে ব্ল্যাকমেল করছে, সাথে তোমাকে অনেক টর্চারও করে। আমি দেখা করে তাকে যাতে বুঝিয়ে বলি তোমার সাথে এইসব না করার জন্য। তোমার কথায় আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে রাজি হয়েছি, আর তুমি নাকি দূর থেকে আমার পিকচার উঠিয়ে আমার বয়ফ্রেন্ডকে দেখিয়ে দিলে। শিমলাও বলে, এতে আমার কোনো দোষ নেই, দোষ হচ্ছে তোমার। তুমি খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে নাও, এই বিশ্বাসের ফল হচ্ছে এইসব। তখন লুভেন বলে, আমি জানতাম তুমি খারাপ, কিন্তু এতটা খারাপ হবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি ভেবেছিলাম সময়ের সাথে তুমি ভালো হয়েছো, কিন্তু না, তুমি বদলাওনি। শিমলাও বলে, তুমি আমার থেকে ভালো জীবন কাটাবে এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। আমি দুনিয়ার যে কেউকে ভালো জীবন কাটাতে দিতে পারি, কিন্তু তোমাকে কখনোই দিব না, কারণ আমি তোমাকে একদমই পছন্দ করি না। তুমি আমার থেকে দেখতে একদমই বাজে, তাহলে তুমি কিভাবে এত ভালো জীবনযাপন করতে পারো? তখনই এখানে হান চলে আসে আর বলে, তোমার সাহস কিভাবে হয় তুমি লুভেনের সাথে নিজের তুলনা করো? শিমলাও তুমি কেমন মেয়ে এটা আমি খুব ভালো করেই জানি। তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল, কয়টা বয়ফ্রেন্ড আছে, তুমি কেন তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছো? তাছাড়াও তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে লোন নিতে, যে বয়ফ্রেন্ড তোমাকে টাকা দিতে পারতো তুমি তার সাথেই সময় কাটাতে। তুমি এইসব লুভেনের উপর চাপিয়ে দিতে চাইছিলে তাই না? কি হলো, আমি তোমার সব বয়ফ্রেন্ডকে খুঁজে নিয়ে এসেছি। তার বয়ফ্রেন্ড একে একে বাসায় ঢুকে। এইসব দেখে সে মাফ চাইতে শুরু করে লুভেনের কাছে। শিমলাও লুভেনকে বলে, তুই আমার বান্ধবী, প্লিজ আমাকে ক্ষমা করে দে। তখন লুভেন তার কাছ থেকে হাত ছাড়িয়ে নেয় আর বলে, তোমার মতো মেয়েকে কখনোই মাফ করা সম্ভব না। তোমাকে আমি বিশ্বাস করে আমার বুকে জায়গা দিয়েছি, আর তুমি আমার ওই বুকেই আঘাত করলে। তখনই ওই তিন ছেলে দেখে ফেলে শিমলাওকে আর বলে, আমার টাকা দিয়ে দাও। শিমলাও বলে, আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না। এখান থেকে দৌড়াতে শুরু করে, সে সাথে দৌড়ায় ওই ছেলেগুলো। সিন শিফট হয়ে পরদিন সকালে দেখানো হয় লুভেন হানকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। লুভেন বলে, আমার বাসায় আমরা চলে এসেছি। হান বলে, তুমি আমাকে একটু সময় দিতে পারতে, ভালো করে ড্রেস আপ করে নিতাম, তোমার মা না জানি আমাকে দেখে কি মনে করবে। লুভেন বলে, চিন্তার কোনো কারণ নেই, আমার পছন্দই আমার মায়ের পছন্দ, তোমাকে আমার মায়ের 100% পছন্দ হবে। কিন্তু একই তারা বাসায় ফেরার পর আন্টি বলে যে আমি তোর কাছে আমার মেয়ে বিয়ে দিব না। সে তো গালাগালি করতে শুরু করে হানকে। লুভেন হানকে বোঝানোর চেষ্টা করে, তুমি চিন্তা করো না, মা ঠিক হয়ে যাবে, আর তোমাকে অবশ্যই মা মেনে নিবে। হান বলে, নো প্রবলেম, আমি মাকে পটানোর চেষ্টা করব। হান বলে, মা আমি আপনার পা ধুয়ে দিই। এইভাবে সে মাকে পটানোর চেষ্টা করে। লুভেন তার মায়ের সাথে কথা বলে। তখনই এখানে হান পানি গরম করে নিয়ে চলে আসে। সে পানিতে মায়ের দামি কিছু মিশিয়েছিল। মা বলে, এত দামি প্রোডাক্ট আমি খাবারেও ইউজ করি না, তুমি আমার পা ধোয়ার জন্য এত দামি প্রোডাক্ট ইউজ করলে? তখন হান কি বলবে বুঝতে পারে না, বলে, সমস্যা নেই, আমি আন্টি আপনাকে কিনে দিব। লুভেন তার মুখে ধরে আটকায়, বলে, না, কোনো কিছুই করতে হবে না। সে তার মাকে বোঝানোর চেষ্টা করে, বলে, মা চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে কিনে এনে দিব। ও তো জানে না আমাদের বাসায় কোথায় কোন জিনিস রাখা আছে, সে যা পেয়েছে তাই নিয়ে এসেছে। তোমার এটা দেখা উচিত যে তোমার জন্য কত কষ্ট করে এই পানিটা নিয়ে এসেছে, জাস্ট তোমার পা ধুয়ে দেওয়ার জন্য। এসব রেখে তুমি খেয়াল করছো সে তোমার দামি প্রোডাক্ট নষ্ট করেছে। মা, এইসব বাদ দিয়ে দাও, আমি তোমাকে সব কিছু কিনে দিব। মাকে সে অনেক বোঝানোর চেষ্টা করে। এদিকে হান চলে যায় রান্না করার জন্য। হান যখন রান্না কমপ্লিট করে তখন আমরা দেখতে পাই মা একটি দামি তেলের বোতল নিয়ে এসেছিল। বলে যে এই অয়েল কোথায় গেল, এটা তো পুরা পোড়া ছিল।
তখন হান বলে, এই অয়েল দিয়ে তো আমি রান্না করেছি। এটা শুনে লুভেনের মায়ের মাথা আরো গরম হয়ে যায়। সে বলে, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? তুমি এত দামি তেল দিয়ে খাবার রান্না করো কেন? এত দামি তেল দিয়ে আমি কখনোই খাবার রান্না করি না। এই তেলে আমার 5 থেকে 6 মাস চলে যেত। তুমি একদিনেই আমার তেলের বোতল শেষ করে দিলে। হানের কাছে তো এটা আহামরি বিষয় ছিল না। যেহেতু লুভেনের মায়ের কাছে টাকা ছিল না, তাই সে এইভাবে কথা বলছিল। তখনই লুভেনের বাসায় একজন মেহমান চলে আসে। মেহমান হচ্ছে তার খালা আর খালাতো বোন। লুভেনের মা তার বোনের মেয়েকে দেখে অনেক খুশি হয়ে যায়। সাথে তার অনেকগুলো প্রশংসা করে, তার হাজবেন্ডেরও প্রশংসা করে। বলে ওর হাজবেন্ড এতটাই ভালো যে ও না বলে যে কোনো জায়গায় যেতে পারে। ওর হাজবেন্ড ওকে কিছুই বলে না। দেখো তো, বিয়ের 2 দিন পর পরই সে আমাদেরকে দেখার জন্য চলে আসে। সে আমাদেরকে এত আদর করে, এত স্নেহ করে যে ওর যখন মন চায় তখনই আমার বাসায় চলে আসে। এমনটা কি সবার কপালে হয়? কিছু কিছু হাজবেন্ড ও ওয়াইফদেরকে কোথাও যেতেই দেয় না। তখনই লুবেনের কাজিন বোনের ফোন আসতে শুরু করে। ফোনটি করেছিল তার হাজবেন্ড। সে বারবার তার হাজবেন্ডের ফোন কেটে দিচ্ছিল। সে কেন ফোন কেটে দিচ্ছিল এটা আমাদের এখন বলা হয় না। লুবেন বলছিল যে দুলাভাইয়ের ফোন ধরে নাও, দুলাভাইয়ের সাথে কথা বলো, ফোন ধরে বলে দাও যে তুমি আমাদের বাসায় এসেছো, তাহলেই তো হয়ে যায়। তখন তার বোন বলে যে না, ফোন ধরতে হবে না, পরে আমি কথা বলে নিব। এখানে আমরা বুঝতে পারি হয়তো তাদের মধ্যে কোনো প্রবলেম ছিল। প্রবলেমটা কি কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। এদিকে লুভেনের মা হানকে ছোট করে করেই কথা বলছিল। এতে হানের অনেক খারাপ লাগে, যেহেতু লুভেনের বাসা ছিল তাই এখানে সে কোনো কিছুই বলে না। সবাই যখন খাবার খাচ্ছিল আর গল্প করছিল তখনই লুভেনের বোনের জামাই চলে আসে। আর সে এসে তার ওয়াইফকে খুব জোরে জোরে গালিগালাজ করতে শুরু করে। গালিগালাজ শুনে লুভেন তার বোনকে আটকায় আর বোনের হাজবেন্ডকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। বোনের হাজবেন্ড বলে, আগে আমার টাকা ফেরত দাও। আমি তোমার নামে যে ফ্ল্যাটটি কিনেছি ওই ফ্ল্যাট বাবদ সব টাকা দিয়ে দাও, তাহলে আমি আর তোমাকে কখনো ডিস্টার্ব করব না। এখানে লুভেনের সাথে তার কিছু কথা কাটাকাটি হয়ে যায়। লোকটি যখন লুভেনকে মারতে যাবে তখনই তাকে এসে হান আটকায়। আর হান বলে, তোর কত টাকা প্রয়োজন তুই আমাকে বল, আমি এখনই চেক লিখে দিচ্ছি আর না হয় কার্ড দিয়ে দিচ্ছি। তুই টাকা নিয়ে ওর বোনের জীবন থেকে দূর হয়ে যাবি। তোর কত বড় সাহস, তুই আমার লুভেনের উপর হাত ওঠানোর জন্য আসিস? তুই এখনই চলে যাবি না আমি পুলিশ ডাকবো। নে আমার কার্ড আর তোর যা টাকা প্রয়োজন সব উঠিয়ে নিয়ে যা। তবে লুভেনের দিকে কখনোই নজর দেওয়ার চেষ্টা করবি না, আর লুভেনের বোনের থেকেও তুই দূরে থাকবি। হান তার বডিগার্ড ডেকে তাকে এখান থেকে বের করে দেয়। হান এসে লুভেনকে বলে, তোমার কিছু হয়নি তো, তোমার লাগেনি তো? অন্যদিকে আমরা লুভেনের মাকে দেখতে পাই। লুভেনের মা তো হানকে অনেক আপ্যায়ন করছিল, সাথে বলছিল এমন একটা মেয়ের জামাই পাওয়া ভাগ্যের বিষয়। আমি অনেক ভাগ্য করে আমার মেয়ের জন্য হানের মতো একটি ছেলে পেয়েছি। লুভেন তার মাকে বলে ওঠে, মা এখন কি টাকার জন্য এইসব করছো? তুমি কি টাকার কাছে বিক্রি হয়েছ? তখন তার মা বলে, না, আমি টাকার কাছে বিক্রি হতে যাব কেন? আমি একদমই টাকার কাছে বিক্রি হইনি। আমি খেয়াল করেছি যে হান তোকে কতটা ভালোবাসে। কিছুক্ষণ আগে যখন তোর কাজিনের হাজবেন্ড তোকে মারার চেষ্টা করছিল তখন আমি তোকে বাঁচানোর জন্য যেতে চেয়েছিলাম, তবে হান তোকে গিয়ে বাঁচিয়ে নিয়েছে। তাছাড়া ওই দিন যখন রাতে তুই ঘুমাচ্ছিলি না তখন হান তোকে জিজ্ঞাসা করে যে তোর কি হয়েছে, তখন তুই বললি তোর পা ব্যথা করছে। তখন হান অনেক যত্ন করে তোর পা গুলোকে টিপে দিচ্ছিল। বাহির থেকে আমি সবকিছু দেখেছি, তাই আমি ওকে তোর জন্য চুজ করেছি। তাছাড়া আর কিছু না, আমি টাকার জন্য কেন চুজ করতে যাব? লুভেনও বুঝতে পারে যে তার মা কেন হানকে তার জন্য চুজ করেছে। লুভেন তার মাকে বলে, মা এখন আমাদের বিয়েতে তো আর তুমি বাধা দিবে না? লুভেনের মা বলে, বাধা তো তাদেরকে দেওয়া হয় যারা খুশি থাকে না। তোমরা তো একে অপরের সাথে খুশি আছো, তাহলে আমি বাধা দিব কেন? হানও এতে অনেক খুশি হয়ে যায়। সিন শিফট হয়ে আমাদের পরদিন সকালে দেখানো হয়। হান বলে, আমি তো তোমার মায়ের সাথে দেখা করে নিয়েছি, এখন প্লিজ তুমি আমার ফ্যামিলির সাথে দেখা করো। লুভেন বলে, এখন? এত তাড়াতাড়ি? আমি এত তাড়াতাড়ি দেখা করার জন্য রাজি নই। কিছুদিন পর তোমার ফ্যামিলির সাথে দেখা করব। তখনই তার ফোনে একটি ফোন আসে। লুভেন কল রিসিভ করে তার বান্ধবীর সাথে কথা বলতে শুরু করে। হান দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। লুভেনের বান্ধবী তাকে বলছিল যে আমি কাল ডিউটি করতে পারবো না, তুমি কি আমার শিফটের ডিউটিটা করতে পারবে?
লুভেন বাঁচার জন্য বলে অবশ্যই করতে পারবো। এটা বলে সে অফিসের দিকে দৌড় দেয়। আর হান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে এই মেয়ের কাণ্ড কারখানা। লুভেনের বান্ধবী তাকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে চলে যায়। লুভেন যখন তার ডিউটি করছিল তখন এখানে একজন বৃদ্ধ লোক আসে। বৃদ্ধ লোক বলে আমি বাসা কিনতে চাই। তখন ম্যানেজার বলে আপনার কাছে কি এত টাকা আছে বাসা কেনার মতো? তখন বৃদ্ধ লোকটি বলে যে না, আমার কাছে বেশি টাকা তো নেই, তবে মোটামুটি কিছুটা টাকা আছে যেটা দিয়ে আমি ছোটখাটো একটি বাসা কিনতে পারবো। তখন ম্যানেজার তাকে বারবার বাসা দেখানোর জন্য মানা করছিল, বলে এই টাইপের বাসা তো আমাদের কাছে নেই, আমাদের কাছে অনেক টাকার বাসা আছে যেগুলো আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। লুভেন তার কথায় বিরক্ত হয়ে ওই বৃদ্ধ লোকটিকে নিয়ে এখান থেকে যায় আর বলে চলুন আপনি আমার সাথে, আমি আপনাকে বাসাগুলো ঘুরে ঘুরে দেখাবো। দুইজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেকক্ষণ কথা বলার পর লুভেন জানতে পারে বৃদ্ধ লোকটি ইয়াং জেনারেশনের মতো থাকতে চায়। সেই ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের মন মানসিকতা বুঝতে চায়। তাই লুভেন বলে যে চলুন আপনি আমার সাথে, আমি আপনার মন মানসিকতা চেঞ্জ করানোর জন্য ব্যবস্থা করছি। লুভেন দাদাজিকে একটি শপিং মলে নিয়ে আসে ওনার লুক চেঞ্জ করার জন্য, কারণ দাদাজি ইয়াং জেনারেশনের মতো হওয়ার চেষ্টা করছিল। লুভেন দাদাজিকে বলে যে আপনাকে কিছু নতুন নতুন গান শিখতে হবে যেগুলো এই জেনারেশনের ছেলে মেয়েরা শুনে, সাথে কিছু ডান্স শেখায়, সাথে তাকে ব্রেসলাইট, গলার চেইন এইসব লাগিয়ে দেয়। এখানে লুভেন দাদাজির সাথে অনেক এনজয় করে। তারপর লুভেন আর দাদাজি একটি ব্রিজের কাছে এসে দাঁড়ায়। ব্রিজের কাছ দিয়ে একটি সাইকেল যাওয়ার কারণে দাদাজির পায়ে ব্যথা পায়। দাদাজিকে ব্যথা পেতে দেখে লুভেন তাকে নিয়ে তাদের অফিসে চলে আসে। অফিসের ম্যানেজার এসে লুভেনকে বলে একজন বৃদ্ধ লোককে নিয়ে তুমি সারাদিন ঘুরে বেড়াচ্ছ, তোমার কি মনে হয় উনি কোনো বাসা কিনতে পারবে? আমার মনে হচ্ছে না উনি কোনো বাসা কিনতে পারবে, উনি অযথা তোমার সময় নষ্ট করছেন। তখনই এই জায়গায় সিনিয়র ম্যানেজার চলে আসে। তখন ম্যানেজার তাকে বলে যে দেখুন না স্যার, অযথা এই বৃদ্ধ লোকটি আমাদের সময় নষ্ট করছে। তখন দাদাজি তার পকেট থেকে রুমালে মুড়ানো কিছু কার্ড বের করে সিনিয়র ম্যানেজারকে দিয়ে বলে তোমার এই ম্যানেজারকে ফায়ার করে দাও আর এই কোম্পানির সবচেয়ে বড় বিলা আমার নামে করে দাও এখনই। এটা শোনার সাথে সাথে ম্যানেজার দেখতে পায় এই কার্ডে তো আনলিমিটেড টাকা ছিল। এটা দেখে সে ওই লোকটিকে ফায়ার করে দেয়। লুভেন কিছু বোঝার আগেই এখানে হান চলে আসে। হান বলে দাদাজি আপনি এখানে কি করছেন? আসার আগে তো আমাকে বলতেন যে আপনি এখানে আসবেন, তাহলে আমি সব কিছু অ্যারেঞ্জ করে রাখতাম। দাদা বলে আমি আমার বউয়ের সাথে দেখা করতে আসবো, তোকে বলতে যাব কেন? সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই যখন দাদাজি আর হান বসে কথা বলছিল তখন লুভেনকে সে তার ফ্যামিলির সাথে দেখা করার কথা বলে। লুভেন বলে তোমার এত বড় ফ্যামিলি, এত বড় লোক সবাই, তাদের সাথে আমি কিভাবে মিশবো, কিভাবে কথা বলবো এসব আমি বুঝতে পারছি না। দাদাজি বলে আমি লাইফ এনজয় করাই ভুলে গিয়েছিলাম। লুভেনের সাথে দেখা হওয়ার পর মনে হলো আমি আমার লাইফে এত এনজয় কখনো করিনি যেটা কিনা আজ আমি করেছি। তখনই এই ভিলার কাগজপত্র রেডি করে নিয়ে আসে। দাদাজি এই কাগজপত্র লুভেনের হাতে দিয়ে বলে এই ভিলাটি আমি তোমার নামে দিয়ে দিলাম। লুভেন এতে অনেক খুশি হয়, কিছুটা অবাকও হয়। লুভেন নিবে কিনা এটা নিয়ে সে দুশ্চিন্তায় ছিল। তখন তাকে হান বলে দাদাজি যেহেতু গিফট করেছে নিয়ে নাও। তখন লুভেন বাধ্য হয়ে কাগজগুলো নিয়ে নেয়। পরদিন হান লুভেনকে নিয়ে একটি জায়গায় যায়। জায়গাটি ছিল একটি খেলার জায়গা। এটা আসলে কি খেলা আমি খুব ভালোভাবে জানি না, হয়তো তীর দিয়ে নিশানা লাগানো হয় এই টাইপের খেলা। তখনই ওই জায়গায় হানের এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় তাদের। হান যখন কিছু আনতে বাহিরে যায় হানের এক্স গার্লফ্রেন্ড লুভেনকে বলে আমি ওর ফার্স্ট লাভ ছিলাম আর আমি ওকে সবকিছু শিখিয়েছি। ও আর তোমার মধ্যে তো কোনো ম্যাচ নেই, তুমি তো সাধারণ একজন এমপ্লয়ি। তখন লুপেন বলে আপনি যদি হানের জন্য পারফেক্ট হতেন তাহলে এখন হানের সাথে থাকতেন, এভাবে আলাদা হয়ে যেতেন না বা এক্স গার্লফ্রেন্ড হতেন না। হানের এক্স গার্লফ্রেন্ড মেরিকো তাদের একটি পার্টিতে ইনভাইট করে। লুভেন পার্টিতে কি পরে যাবে এটা নিয়েই খুব দুশ্চিন্তায় ছিল। সে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে আমি কি পরে যাব যাতে আমাকে একটু প্রিটি দেখা যায়। তখন তার বান্ধবী বলে তুই এমনিতেই অনেক প্রিটি, তুই যে জামা পরবি ওই জামাতেই তোকে অনেক সুন্দর মানাবে। হান তোকে অনেক ভালোবাসে। পরের সিনে আমরা হান এবং লুভেনকে দেখতে পাই। দুইজন খুব সুন্দর করে সাজুগুজু করে পার্টিতে পৌঁছে যায়। লুভেন মেরেকের জন্য ওয়াইন নিয়ে এসেছিল। মেরেকে বলে যে আমি এইসব ওয়াইন অবশ্য খাই না, তারপরেও রেখে দাও। লুভেন এখানে আসার পর থেকেই সে খাবারের দিকে নজর দিচ্ছিল। লুভেন এমনভাবে খাবারগুলো খাচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল সে প্রথমবার এইসব খাবার খাচ্ছে। তাকে দেখে সবাই হাসাহাসি করছিল। তখন হান কি করে তার মতোই খাবার খেতে শুরু করে যাতে সে এখানে অপমানিত ফিল না করে। তখনই হানের একটি ফোন কল আসায় সে এখান থেকে বাইরে চলে যায়।
তখন ওয়াইটার এসে লুভেনকে একজন সাধারণ মেয়ে মনে করে এই জায়গা থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। তখনই এখানে হানের এক্স গার্লফ্রেন্ড চলে আসে। সে বলে ও হচ্ছে হানের পরিচিত, তুমি এখন এখান থেকে চলে যাও। হানের এক্স গার্লফ্রেন্ড লুভেনকে বলে, তোমাকে দেখে মনেই হচ্ছে তুমি গরিব। তুমি কি এখন বুঝতে পারছো হান আর তোমার মধ্যে একদমই ম্যাচুরিটি নেই। তুমি তো হানকে ডিজার্ভ করো না। হান হয়তো দয়া করে তোমার সাথে রিলেশনে আছে, না হয় তোমার মতো একটি মেয়ের সাথে হান কিভাবে রিলেশনে থাকতে পারে। এই নাও তোমার ওয়াইনের বোতল, এটা আমি কখনোই খাই না। তখনই এখানে হান চলে আসে আর বলে, তুমি তো জন্ম থেকেই বড়লোক, আর সব জায়গায় বড়লোকই দেখানো বন্ধ করো। তোমার বড়লোকই তোমার পকেটে রাখো। আমার গার্লফ্রেন্ড যেমনই হোক ও আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডকে কথা বলার সাহস কিভাবে তোমার হয়। লুভেন হানকে একটি রিং দিয়ে বলে, তুমি কি আমার সাথে সারা জীবন কাটানোর জন্য রাজি আছো? লুভেন এতে রাজি হয়ে যায় আর একে অপরকে জড়িয়ে ধরে। এখানে মেরেকো কিছুটা জেলাস ফিল করে। সিন শিফট হয়ে পরদিন সকালে দেখানো হয় লুভেন হানের দেওয়া আংটিটি ফেরত দিয়ে বলে যে আমি আমার কেরিয়ার করতে চাই। আগে আমি আমার কেরিয়ার গড়ব, তারপর তোমাকে বিয়ে করব। হান এখানে রাজি হয় না, বলে তোমার কেরিয়ার গড়ার কি প্রয়োজন আছে? আমার যা আছে তার সবকিছুই তো তোমার। এসব বলে হান এখান থেকে উঠে চলে যায়। লুভেন একটি কাগজ সাইন করানোর জন্য হানের কাছে যায়। হান এই কাগজটি সাইন করতে রাজি হয় না, বলে আমি সাইন করব না। লুভেন বলে, দেখো হান, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমাকে একটি কথা বলে রাখি, আমি চাই না মেরকের মতো সবাই আমাকে প্রতিনিয়ত কথা শোনাক যে আমি তোমার উপর ডিপেন্ড করে আছি। আমি যদি প্রতিষ্ঠিত না হতে পারি, সারা জীবন মানুষ আমাকে কথা শোনাবে। এইভাবে কথা শুনে বাঁচতে আমি চাই না। প্লিজ আমাকে প্রতিষ্ঠিত হতে দাও। তখন হান কিছুটা রাজি হয়ে যায়। সে বলে, আচ্ছা সমস্যা নেই, তুমি যাও। এখান থেকে সিন শিফট হয়ে 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে লুভেন অনেক সাকসেসফুল ছিল। সে এখন নিজের একটি কোম্পানি গ্রো করেছে, সাথে সে লং ডিস্টেন্স রিলেশনশিপটাও কন্টিনিউ করেছে। আজ সে খাবার খাওয়ার সময় হানকে বলে, আমার না আজ খুব একা লাগছে, তোমার সাথে খাবার খাওয়ার মন চাইছে। হান বলে, দূরত্ব তো তুমিই বাড়িয়েছ, আমি না। এটা বলে সে ফোনটি রেখে দেয়। লুভেন কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা হানকে দেখতে পাই, সে তার এরোপ্লেন টিকিট বুক করছিল। লুভেন যেহেতু বলেছে হানকে দেখার ইচ্ছা হচ্ছে, তাই হান এরোপ্লেন টিকিট বুক করে তাড়াতাড়ি লুভেনের কাছে যাওয়ার ব্যবস্থা করে। লুভেন জানতো না হান যে তার কাছে আসবে। সে পিছন ফিরে তাকিয়ে যখন হানকে দেখতে পায়, তার নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে হান এখানে চলে এসেছে। হান বলে, বিশ্বাস করতেই হবে, আমি আমার অফিস সহ শিফট করে সবকিছু তোমার কাছে নিয়ে এসেছি, যাতে আমরা একসাথে থাকতে পারি। লুভেন বিশ্বাস না করতে পারলে সে জিনিসপত্রের গাড়ি দেখে খুব ভালোভাবেই বুঝতে পারে যে হান সত্য কথা বলছে। হান বলে, তুমি আমাকে ডাকবে, আমি আসবো না, এটা কখনো হতে পারে? তখন তারা ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। আজ লুভেন আর হানের অন্য একটি কোম্পানির সাথে মিটিং ছিল। লুভেন বলে, এই প্রজেক্ট আমার পছন্দ হয়নি, এটা আমি কাজ করব না। আশেপাশের প্রত্যেকেই আলোচনা করছিল যে এরা তো আগে লাভার্স ছিল, তাহলে এদের মধ্যে রিলেশন কি হলো। এখানে সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। লুভেন বলে, ওর সাথে আমার সম্পর্ক নেই। আমি যখন একদিন শপিং করলাম, ও আমাকে শপিং করাতে বকা দিল। তারপর একদিন হিল পরে ডিনারে গেলাম, এতেও সে আমাকে বকা দিল। তাই ওর সাথে আমি সম্পর্ক শেষ করে দিয়েছি। ও আমাকে কখনোই বোঝার চেষ্টা করেনি মেয়েদের কি প্রয়োজন, এটা সে জানেই না। লুভেন বলে, আমাদের পার্সোনাল কথা রেখে এখন আমাদের কাজের কথায় আসি। আমি এইভাবে হলে এই ডিলটি সাইন করার জন্য প্রস্তুত। হানের ম্যানেজার বলে, এতে তো আমাদের কোনো লাভ হবে না। হান বলে, লাভ হলেও কি লস হলেও কি, টাকা তো আমার ঘরেই আসবে। তখন সবাই কোনো কিছুই বুঝতে পারে না। হান বলে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাহলে আমাদের ইনকামের টাকা তো দুইজনের আমাদের বাসায় আসবে, তাই না? তাহলে এতে আমাদের লাভ করতে দেখে লাভ কি? আসলে ওই দিন যখন লুভেন কাপড় কিনতে গিয়েছিল, সব কাপড় সে হানের জন্য কিনেছিল, নিজে কিছুই কিনেনি। তাই সে তাকে বকা দিয়েছিল আর বলেছিল, এখনই আমার সাথে চলো, তোমার জন্য শপিং করব। আর ওই দিন যখন সে হিল পরেছিল, তার হিল পরা আমার পছন্দ হয়নি, কারণ সে ব্যথা পাবে। এজন্যই তাকে আমি হিল পরতে নিষেধ করি আর বলি সবসময় ফ্ল্যাট জুতা পরার জন্য। আর একদিন আমি কুকুর নিয়ে এসেছিলাম, কুকুরে আমার অ্যালার্জি ছিল, তাই কুকুর যদি বাসায় থাকতো তাহলে আমি অসুস্থ হয়ে যেতাম। তাই হান বুদ্ধি করে কুকুরটি অন্য একটি জায়গায় নিয়ে রাখে, যাতে আমি সব সময় কুকুরটিকে চাইলেই দেখতে পারি আর আমার অ্যালার্জির প্রবলেমটাও বাড়ে না। তখন মিটিংয়ে থাকা একজন লোক বলে, তাহলে এতক্ষণ আপনি হানের সাথে দুশ্মনের মতো ব্যবহার কেন করছিলেন? লুভেন বলে, এটা তো আমি আমার কথা মানানোর জন্য আমি ওকে বলেছি। ওকে যদি আমি এইভাবে কথা না বলতাম, তাহলে কি সে আমাকে প্রফিট দিতে রাজি হতো? আচ্ছা, এখন এসব বাদ দাও, আমাদের মিটিং তো শেষ, আমি এখন বাসায় যাব। লুভেন হানের কাঁধে করে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়।